যৌথ উদ্যোগে এটা থাকছে। আমাদের মিরপুর সমগীত যে শাখা আছে এটাও আমরা আজকে হাজির হয়েছি। তো আমাদের এই বীরপুনিবেশী সম্মেলনী 2025-এর যে ইয়াটা আছে, আলাপটা হবে 25 ডিসেম্বর। তো ওইটার একটা প্রাককথন হিসেবে আমাদের এটা আজকে থাকছে। তো আমাদের আজকে আলোচনার আমরা শিরোনাম ঠিক করেছি যে অরুগ্রাহীর বীরপুনিবেশন ভাবনা। মানে এটাতে আমাদের আজকে আমরা ইচ্ছে করেই আমাদের পার্টিকুলার লালন বা আরো অন্যান্য যে বিষয়গুলি আছে সেটা আমরা ইচ্ছে করেই আমরা নির্ধারণ করি নাই। আজকে দাদাও এখানে বলবেন, কিন্তু একই সাথে আমাদের এখানে যারা আছে আমরা অতটা বেশি কিছু আমরা এই সম্পর্কে জানি না, বা আমাদের একদমই শুরুর দিকের একটা এটা আমাদের একটা ধারণা, বা আমরা আজকে একদম প্রথম শুনছি বিষয়টা, এরকম অনেকেই আছে। ফলে আমাদের ওই প্রশ্নের জায়গাটাও থাকবে, আপনারা যে যে জায়গাতে বুঝতে পারবেন না তো ওই জায়গাতে প্রশ্নের জায়গাও থাকবে। মূলত এটা একটা আড্ডার মানে মূলত এটা একটা আড্ডা হবে আর কি, বীরপুনি বিশ্বায়ন সম্পর্কিত আর কি। তো আমি আর কোনো কালক্ষেপণ না করে দাদার কাছে যাচ্ছি যে ওনার যে মূল প্রস্তাবনা আছে সেটা হাজির করার জন্য। করব সেটা হইতেছে যে আমি কোনো একক লম্বা আলাপ করব না শুরু থেকেই। আমাকে একটা ধারণা দিছিল তোফাজ্জলরা যে অনেক রকম প্রশ্ন আছে, সেগুলো আমি শুনবো এবং সেগুলো নিয়ে আমি কথা বলবো। আমার কাছে মনে হয় যে সেটাই সবচেয়ে ভালো ফরম্যাট। আপনাদের যত রকম প্রশ্ন আছে সব করবেন আমাকে এই বিষয়ে বা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত সব প্রশ্ন করবেন এবং আমি সেগুলোর সব উত্তর দিতে থাকব। এই মোডে আমরা চালাতে পারি কিনা। আজকে আমাকে এই সেশন পরিচালনায় হেল্প করতেছেন কি? আপনিই তো। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে সেইটা আমরা করি, যে কারণ এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, অনেকের অনেক জিজ্ঞাসা আছে, সেইটা আমরা শুনি, সবাই শুনি যে কি কার কেমন প্রশ্ন আছে, সবাই একটা চিন্তার মধ্যে ঢুকে পড়ি। আমি একতরফা বলে গেলাম, ওদিকে তিনজন ঘুমিয়ে গেল, দরকার নেই সেটা। হ্যাঁ, সেটা আমার মনে হয় ভালো। তারপরেও শুধু একটু ভূমিকা রাখি যে এই উপনিবেশায়ন সম্মিলনী এইটা কোন রকম ভাবনা থেকে কি প্রক্রিয়া হাজির হলো, যার মধ্যে ইতিমধ্যেই সমগীত আমাদের প্রথম ঘোষিত অংশীদার। আমাদের আরও অংশীদার আছে, তো আমরা প্রথম ঘোষণা করলাম সমগীতের নাম। এবং আপনারা সবাই জানেন যে আমরা নিরিখ লোকায়ত যারা আমরা করি, আমাদের সঙ্গে সমগীতের কি গভীর সম্পর্ক, কয়েক যুগের সম্পর্ক। ফলে এটা সমগীত আমাদের এই সম্মিলনীতে আমাদের অংশীদার হয়েছে, সেটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। এবং সেই আনন্দের একটা অংশ আজকে আমরা উদযাপন করা শুরু করলাম, নাকি? আচ্ছা, উপনিবেশায়ন ব্যাপারটা কি সেটা তো আমরা পরে আলাপ করবো আরো। শুধু একটা মানে আলাপ করছি যে এটা কেন আন্দোলন সেটা বলতেছি। এটা হচ্ছে যে দুনিয়াতে আমরা সবাই জানি যে উপনিবেশ বলে একটা ব্যাপার ছিল। অনেকের কাছে মনে হয় যে উপনিবেশ নাই এখন আর। আমরা মনে করি যে উপনিবেশ ভিন্ন ফর্মে হাজির আছে। এই যে উপনিবেশ ছিল এবং ভিন্ন ফর্মে হাজির আছে, এইটা থেকে মুক্তির সংগ্রামের দুইটা ধরন আমরা পৃথিবীর ইতিহাসে লক্ষ্য করি। একটা হচ্ছে যে যেটাকে আমরা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নানা রকম বিদ্রোহ দেখছি আমরা। এই যে আমাদের নীল বিদ্রোহ, আদিবাসীদের বিদ্রোহ, বাঙালি জাতীয়তাবাদী বিদ্রোহ, বা ভারতবর্ষের বিদ্রোহ, বা আফ্রিকা বা ল্যাটিন আমেরিকায় ওইসব বিদ্রোহ সংগ্রাম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলায়ে দুনিয়াতে অনেক স্বাধীন রাষ্ট্র হয়ে গেল, উপনিবেশ থেকে মুক্ত স্বাধীন রাষ্ট্র হয়ে গেল। এইটাকে এক ধরনের মনে করা হতো যে উপনিবেশ মনে হয় শেষ হইল। কিন্তু ইতিহাস বলতেছে যে উপনিবেশ শেষ হয় নাই, উপনিবেশ রয়ে গেছে বহু ফর্মে। সেটা জ্ঞানগত, ভাবগত, সাংস্কৃতিক, রাজনৈতিক নানানভাবে সেটা বহাল আছে। সেই যে বহাল আছে, এই আলাপটা একটা বলতে পারা যায় যে তাহলে উপনিবেশনটা হবে কিভাবে, সেই নিয়ে একটা তত্ত্ব, প্রশ্ন, জিজ্ঞাসা, গবেষণা, নানান রকম কাজ চলতেছিল দুনিয়ায়। এবং বিশেষ করে গত 2-3 দশক ধরে বা দুনিয়াতে এইটা একটা বড় আন্দোলন আকারে হাজির হয়েছে যে আচ্ছা, উপনিবেশ থেকে মুক্তির মানে ঔপনিবেশিকতা থেকে মুক্তির একটা বড় আন্দোলন আমাদের লাগবে, যেটা আসলে রাষ্ট্র কায়েমের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় নাই, বরং হতে পারে রাষ্ট্রগুলাই অনেক ক্ষেত্রে ঔপনিবেশিকতার একটা ধরন বহাল রাখতে ভূমিকাও রাখে।
তাহলে আমাদের একটা নতুন রকমভাবে উপনিবেশ মুক্তি লড়াই করতে হবে। সেটার একটা বড় দিক হচ্ছে জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক, চিন্তাগত, ভাবগত, এবং তারপরে সেটা বা তার পাশাপাশি সেটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। এই যে একটা নতুন চিন্তার ঢেউ আসলো, সেইটা বহু রকম রাজনৈতিক রূপও নিছে, সাংস্কৃতিক প্রতিরোধের রূপ নিছে, জ্ঞানতাত্ত্বিক প্রতিরোধের রূপ নিছে। এইটা গ্লোবালি, বৈশ্বিকভাবে এখন একটা আন্দোলন। বাংলাদেশে আমরা উপনিবেশায়নের এই আলাপটা আমরা যখন বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র করি, অনেকেই চেনে। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র যখন আমরা কাজ করতাম সিবিএস বা সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ নামে, তখন থেকে আমরা বাংলাদেশে এই আলাপটা শুরু করি। তারপরে আমরা যখন শুরু করলেও এইটাকে অনেক বড় আকারে, এটাকে অনেক মানে ব্যাপক আকারে সামনে এনে আমরা তখনও কাজ শুরু করি নাই। আমাদের চিন্তার কাঠামোগত জায়গায় ওটা ছিল। এখন আমরা যখন লোকায়ত এবং নিরিখ নামে কাজ শুরু করছি, তখন আমরা এটাকে বাংলাদেশের জায়গা থেকে মনে করতেছি যে আমাদের যে চলমান রাজনৈতিক সংকট, সাংস্কৃতিক সংকট, অর্থনৈতিক সংকট, সকল অর্থেই আমাদের যা সংকট, সেই সংকটের সমাধানের জন্যে আমাদের একটা আন্দোলন দরকার, যে আন্দোলনটা আসলে আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক একটা মুক্তির একটা নতুন দিশা দিতে পারে। সেটা আমরা মনে করি যে এটা হচ্ছে উপনিবেশায়ন। এবং আমরা এই আন্দোলনের একটা ঢেউ তোলার জন্য আমরা মনোযোগ দেওয়া শুরু করি লোকায়ত এবং নিরিখ থেকে। সেটাই করার পরে আমরা 19 সাল থেকে লোকায়ত করি, নিরিখ করি। 19 সালের পরে আজকে হচ্ছে 25 সাল। আমরা এই গত কয়েক বছরে এই বিষয়ে ব্যাপক আলাপ আলোচনা করছি। এখন আমরা মনে করতেছি যে এইটা আরও পরের ধাপে যাওয়া দরকার। পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে যে আমাদের যা আমরা চিন্তা গত কয়েক বছরে চর্চা করে শিখছি, এবং আমাদের যারা সহযাত্রী, যাদের সঙ্গে আমাদের এই শেখার জার্নি আছে, যেমন সমবেত, আমরা একসঙ্গে ভাবি, চিন্তা করি, আন্দোলন করি, সংগ্রাম করি। তো আমাদের এরকম আরও যারা বন্ধু সংগঠন আছে, সবাইকে নিয়ে প্রথম একটা বড় ডাক দেওয়া দরকার যে আমাদের এই আন্দোলনটাকে বড় আন্দোলনের মধ্যে নিয়ে যেতে হবে আমাদের। এর পেছনের গবেষণামূলক কাজগুলো করছি, এবং তারপরে আমরা এই যে মাসটা শেষ হলো, অক্টোবর মাসে আমরা ঘোষণা দিলাম যে আমাদের সম্মেলন আসতেছে। কোনো প্রবন্ধ পাঠ করা হবে না। শুনে আরাম লাগছে নাকি লাগে নাই? আমাকে উত্তর দিয়েন। আরাম লাগছে না? কোনো পেপার পড়া হবে না। শরীফ পেপার পড়বে আর আমি দিকে ঘুমাবো, এরকম কোনো সিনারিও ওখানে হবে না। ওখানে হবে চা, আড্ডা, খাওয়া দাওয়া, বসে থাকা, গান গাওয়া, কবিতা পড়া, ছবি দেখা, পরস্পর ভাব বিনিময় করা, প্রদর্শনী, এইগুলোর মধ্য দিয়ে ব্যাপারটা ঘটে যাবে। কেমন? কোনো সেমিনার নাই। এবং এই যে উপনিবেশায়ন, এটার ইতিহাস, চিন্তা, রাজনীতি, সংস্কৃতি, দর্শনগত দিক, নানান কিছু মিলায়ে হয়তো দুনিয়ার কোনো অঞ্চলে, কোনো ইউনিভার্সিটিতে, কোথাও হয়তো একাডেমিক ধরনের সেমিনার হয়, কিন্তু এটা একটা উৎসবের মতো করে জিনিসটা হইতে পারে, এটা দুনিয়ার কোথাও হয় নাই। এটা এই প্রথম হচ্ছে দুনিয়ায়, এবং এটা ঢাকায় হচ্ছে, এবং এটা আমরা এই বন্ধুরা মিলে করতেছি। এদিক থেকে এটা একটা ছোট্ট হলেও খুবই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা যে উপনিবেশন এই একটা আন্দোলন, এটা একটা উৎসবের মতো করে একটা দেশে শুরু হলো। এবং এই কারণে আমাদের এই সম্মেলনীতে আমাদের যারা বৈশ্বিকভাবে উপনিবেশন এই আন্দোলনের সঙ্গে যুক্ত, সাংস্কৃতিকভাবে, আরও বহু অর্থে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বহু রকমভাবে তাদের বেশ কিছু বন্ধুবান্ধব আমাদের এখানে যুক্ত হবে এই সম্মেলনীতে। তো ফলে এটা একটা বৈশ্বিক আন্দোলনের অংশ, সারা দুনিয়াতে এটা একটা আন্দোলনের অংশ, এবং এইটা যে একটা উৎসবের মোডে হচ্ছে, উৎসবের আকারে হচ্ছে, এইটা আবার প্রথম ঘটনা। সাংস্কৃতিক কর্মী, গবেষক, কৃষক, বহু রকম মানুষ, শিল্পী, এই রুমে যে এরকম জেনারেশন আছে, এরকম আরো বহু রকম জেনারেশন এখানে যুক্ত হবে। বিশেষ করে আমি আর অল্প বাদে
যেমন আপনাদের এখানে কিন্তু মানে এখানে নাও থাকতে পারেন, কেউ কেউ থাকবেন হয়তো, ফলে একটা নতুন প্রজন্মের একটা আন্দোলন আকারে জিনিসটা আসলে আপনারা আরও জানতে থাকবেন এবং আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন, আমরা পরে আরও যোগাযোগ করব, ঠিক আছে? এইটার ভূমিকা দেওয়া শেষ। এখন আমরা ডিপ্রেশন কথাটা আসছে কোত্থেকে? উপনিবেশ থেকে। তাহলে উপনিবেশ মানে কি, এই প্রশ্ন কি আমাদের আছে কারো? কার কার আছে? এই প্রশ্নটা যে কেউ করতে পারতেছে ওটাই বেশি জরুরি জিনিস, এইভাবে ভাবা যাবে না। ওটাও একটা উপনিবেশিক ভাবনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা একটা জ্ঞানের দাপট। উপনিবেশ সম্পর্কে যেটা জানতাম বা বুঝতাম যে একটা দেশ বা একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী বা একটা দেশকে নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে পলিটিক্যালি নিয়ন্ত্রণ করা, কিন্তু সাংস্কৃতিকভাবে বা সামাজিকভাবে যে নিয়ন্ত্রণটা উপনিবেশ, এটা কি আসলে জানতে চাই। সুন্দর প্রশ্ন। ওই তো এটা কি, এটা ঘটছে কারণ মানে আগে আপনি যে বলছেন ঘটছে কি কারণে সেটা আপনি জিজ্ঞেস করেন, কিন্তু উপনিবেশ কি এটার উত্তরটা আপনার কাছে আছে? মানে সার্ভিস লেভেলে আছে সেটা একটু শোনান। মানে একটা রাষ্ট্র বা একটা দেশ বা একটা সমাজ, অন্য একটা রাষ্ট্র বা দেশ বা সমাজকে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে ইভেন চিন্তাগত দিক থেকেও যে ম্যানিপুলেট করে বা হচ্ছে নিয়ন্ত্রণ করে, এটাকে আমরা উপনিবেশ। উদাহরণস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্য ভারতে, বা এখন আমরা বলিউডের হলুদের সন্ধ্যায় বলিউডের গান চালাই, হিন্দি গান, হ্যাঁ এটাও তো। বা আমরা হচ্ছে ধরেন যে আমরা যদি একাডেমিয়াতে চিন্তা করি, আমরা সব ইউএসএ লেখকদের বই পড়ি, এটাও তো এক প্রকার উপনিবেশ বা আপনার উত্তর পাইছি, ঠিক আছে। আপনাদের মনে কোনো দ্বিধা রাখবেন না, যে কোনো প্রশ্ন। আচ্ছা, উপনিবেশের আগে বি লাগায় আর কি বুঝেছি? বাস্তবতায় কি আসলে বিউপনিবেশিকতা সম্ভব কিনা? আমাকে আগে উপনিবেশ আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমাকে আগে উপনিবেশ বুঝতে হবে। আপনি বলছেন অবশ্যই যে ব্রিটিশ শাসনটাই উপনিবেশ। না, আমি শুধু ব্রিটিশ শাসনের কথা তো বলি না। এটা মানে হয়তো খুবই সারফেস লেভেলের একটা জ্ঞান। তা আপনি যেহেতু মানে প্রশ্নের পরে যেটা মানে বলতেছেন যে আমরা উপনিবেশ বলতে আসলে কি বুঝি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি যদি উপনিবেশ সম্পর্কে বা ঔপনিবেশিকতা সম্পর্কে আমাদেরকে একটু মানে আরেকটু জ্ঞান আমরা যদি আপনার থেকে আরেকটু জানতে পারি, সেক্ষেত্রে আমাদের আর কি প্রশ্ন আরো মনে আরো উদিত হবে, আমার সুবিধা হবে। প্রশ্ন করতেও সুবিধা হবে। এই যেটা প্রশ্নের উত্তর আগে পেলে একটু ধরে নিচ্ছি যে আপনাদের মনে কি কি প্রশ্ন জল করতেছে। মানে পথ শিশুদের নিয়ে কাজ করা যেতে পারে, যেরকম একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা রাস্তা ধারা দিয়ে হেঁটে গেলে আমরা অনেক ছেলে মেয়ে দেখি যারা হচ্ছে যে পথ শিশু হয় কেন? পথ শিশু হয় কেন? পথ শিশু মানে তাদের দায়িত্ব নেওয়ার কেউ থাকে না। কে দায়িত্ব নেবে? দায়িত্ব হয় রাষ্ট্র নিবে। রাষ্ট্রটা কেমন এরকম, কেন এরকম? যে হয়তো যে আমি যেটা বললাম আপনাকে, যে হয়তো এটা সব সংস্কৃতি, কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে এটা নিয়ে আমরা কাজ করতে পারতাম, মানে হচ্ছে যে পথ শিশু বা যারা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে সমাজে বিভিন্ন রকম যে এখন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এখন তাদেরকে যদি ছোট থেকে যদি মনে করেন মানে আমরা পরিচর্যা না করি, তারা একটা পর্যায়ে চলে গেলে দেখবেন যে তাদেরকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা মানে যায় না আর কি। ওইসব শিশুদেরকে বা হচ্ছে যারা দিন দিন বড় হচ্ছে আর কি ওই সমাজটায়, তখন তাদেরকে নিয়ে যদি কাজ করা যেত, তার মানে ওখানে যদি তাদেরকে নিয়ে কাজ করা যেত, তার মানে ওখানে হচ্ছে যে একটা শিক্ষকের দরকার হতো, একটা ডাক্তারের দরকার হতো, তার মানে সমাজটাকে অন্যভাবে চিন্তা করা যেত আর। মানে পথ শিশুদের নিয়ে কাজ করা যাবে না, করা দরকার নেই তা বলতেছি না, কিন্তু এই পথ শিশু কেন হয় একটা দেশে সেটা বুঝতে হবে। সেটা বুঝতে গেলে এই বিষয়টা বুঝতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা এখানে আলাপ শুরু করতে পারি। কোথাও ইয়ে করা মানে কোথাও বসতি করা, বাংলা ভাষায় এটা একটা অর্থ আছে, কোথাও বসতি করা। যেমন আপনি কক্সবাজার বা কোথায় একটা যেন এরকম একটা আছে যে অমুক 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 গ্রাম উপনিবেশ সমিতি, মানে তারা ওখানে গিয়ে বসতি করছিল, তাদের একটা সমিতি আছে। উপনিবেশের এটা একটা অর্থ, কোথাও গিয়ে বসতি করা। এইটা দিয়ে কিছুটা বুঝবেন যখন আমি উপনিবেশের ধরন নিয়ে আলাপ করব। কিন্তু কোথাও গিয়ে বসতি করলেই উপনিবেশ হয়ে যায় না। কখন হয়ে যায় না? যখন এইটা এমন কিছু কাজ করে যা সাধারণ বসতির থেকেও অন্য কিছু, সেটা আমরা আলাপ করব। কেন এই যে অর্থের কথা বলে রাখলাম, কারণ আমাদের কাছে মনে হয় যে উপনিবেশ যে কোনো কিছু উপনিবেশ, আসলে যে কোনো কিছু উপনিবেশ না। বসতি করা ওটা কিন্তু বসতি করা হলো, কোথাও গিয়ে ঘর বাঁধলাম। যেমন আমি যমুনার চর ভাঙে আমি হয়তো পাবনার শহরে গিয়া বাড়ি করলাম,
এটা উপনিবেশ না। উপনিবেশ আরো অন্য একটা জিনিস, যখন ওটা আমরা ইতিহাসের দিক থেকে দেখব, সমাজের দিক থেকে দেখব, ক্ষমতার দিক থেকে দেখব, সেটা। তো আমি এই কারণে একটা খুব উদাহরণ দিই। আমি তো এটি নিয়ে বহু বছর আলাপ করি, তো আমি এইসব আলাপ করতে গিয়ে এইসব প্রশ্ন নেই। তো প্রশ্ন নিয়ে আমি দেখতে পাই অনেকের ধারণা যে আর্যরা এখানে এসে উপনিবেশ করছিল। তারপরে বলে যে মুঘলরাও তো এসে উপনিবেশ করছে, বুঝতে পারছেন? তারপরে বলে যে আর কি কি উদাহরণ আসে। তো আর্য এবং মুঘলদের উদাহরণটা আমি প্রচুর পাই আমাদের এই অঞ্চলের উদাহরণ খুঁজতে গিয়ে। তারা উপনিবেশের একটা ধরন হিসেবে, মানে উদাহরণ হিসেবে তারা এইটাও বলে। ব্রিটিশ শাসনকেও উপনিবেশ বলে, আর্যরা আসছিল সেটাকেও বলে, মুঘল আসছে সেটাকেও বলে। আপনাদের কি ধারণা, তিনটাই কি উপনিবেশ? মানে আর্য আসছিল বলে যে যে গল্পটা আছে বা ঘটনাটা আছে সেটা, এবং মুঘলরা যে শাসন করলো এখানে এসে, মুঘলরা যে এখানে আসছে জানেন তো, সেটা আপনারা জানেন তো। তো মুঘলরা যে এখানে এসে ক্ষমতা নিল, তারা ভারত শাসন করলো, এটাও কি উপনিবেশ? ব্রিটেনও কি উপনিবেশ করছিল? কোনটা উপনিবেশ? মানে তাহলে পার্থক্য কোথায় হয়? যারা যারা বেশি বেশি কথা বলতেছেন তারা তারা কম কম বলবেন, যারা যারা কম কম কথা বলতেছেন তারা বেশি বেশি কথা বলবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে কোনো? মানে আর্য মুঘল শাসন করলো, সেইটার সঙ্গে আজকের যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া, সেই সব দেশে কি ঘটনা ঘটছে, কোনো মিল বা পার্থক্য পান? আর কেউ বলেন। এটা সাধারণ কথা, মানে সাধারণ বলতে কমন ঘটনা, পার্থক্য কি? এর ভিতরে একটু জাতিগত পার্থক্য আছে। যেরকম আমেরিকায় বা ওই নিউজিল্যান্ডে যেটা হচ্ছে, তারা নির্দিষ্ট একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে হচ্ছে নির্মূল করতে চাইছে। আর ভারতবর্ষে যেটা হচ্ছে, এটা হচ্ছে পুরো ভারতবর্ষকে তারা ডমিনেট করছে। আর কি করছে? স্থায়ী বসতি। ওকে, আমাদের আলোচনা মোটামুটি হয়ে গেছে, কিন্তু ঔপনিবেশিক শাসন সেইটা কোনটা, সেটা হইতে হলে কয়েকটা শর্ত পালন করতে হবে, যেই শর্তটা মুঘলের ক্ষেত্রে বা আর্যদের ক্ষেত্রে পরিপূরণ হয় না, পরিপূরণই হয় না, পুরোপুরি না, পরিপূরণই হয় না। প্রথম শর্ত হচ্ছে সে লুণ্ঠন করবে, লুণ্ঠন করে সে অন্যত্র নিয়ে যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সে গণহত্যা করবে বা ডিসপ্লেসমেন্ট করবে গণহারে। এগুলো লেখেন একটু একটু করে, বাকিদের মনে থাকতে সুবিধা হবে। লুণ্ঠন বলতে, লুণ্ঠনটা করে সে, যেমন ধরেন লন্ডন গড়ে উঠছে, লিভারপুল গড়ে উঠছে, কিভাবে? বাংলা শোষণ করে। এইটা হচ্ছে লুণ্ঠন, এটা হচ্ছে লুণ্ঠন। এই লুণ্ঠনটা থাকা লাগবে, উপনিবেশ হতে হলে এই লুণ্ঠন থাকাই লাগবে। তারপর হচ্ছে উচ্ছেদ, উচ্ছেদ প্রয়োজনে গণহত্যা সাধারণভাবে উপনিবেশের ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু উপনিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উপনিবেশ তো এই সবগুলোর, মানে বুঝতে পারলাম আমরা যে ব্রিটিশ শাসন উপনিবেশ, এই যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি ইত্যাদি যা যা হয়েছে, তারপরে আফ্রিকায় যা যা করছে ইউরোপ, ল্যাটিন আমেরিকা যা যা করছে ইউরোপ, সবই উপনিবেশ। কিন্তু এই উপনিবেশে আমরা দুইটা আলাদা পরিষ্কার পার্থক্য দেখতে পাবো। সবই উপনিবেশ কিন্তু দুইটা পরিষ্কার পার্থক্য। একটা পার্থক্য, যেটা প্রধান পার্থক্য, সেটা হচ্ছে যে এইটা কোথাও আছে কোথাও নাই, মানে হচ্ছে এই উচ্ছেদটা কোথাও আছে কোথাও নাই। গণহত্যা অনেক জায়গায় আছে, কিন্তু এই যে উচ্ছেদ করে বসতি করা, একটা বিপুল জনগোষ্ঠীকে উচ্ছেদ করে বসতি গেড়ে যে উপনিবেশটা করা হচ্ছে, সেটা আসলে বড় পার্থক্য। কিন্তু এইবার এখানে দাগ দেন একটা,
হ্যাঁ, এখানে লেখেন যে এই সব কিছু আসলে কি প্রক্রিয়ায় চলে। এক হচ্ছে সামরিক ক্ষমতা দিয়ে, দুই হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দিয়ে, মানে রাষ্ট্র এমনভাবে তারা মানে কি বলা যায় ওই অঞ্চলটাকে তারা শাসন করে, তাদের শাসনের বহু রকম মেকানিজম দিয়ে। যেমন তারা ব্যুরোক্রেসি করে, ছিল না ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, তাহলে ব্যুরোক্রেসি করে, আর্মি পালে, এই সব কিছু দিয়ে, এবং আরও পরে আসবে সেটা আমরা আলাপ করব, শিক্ষা ব্যবস্থা সহ নানান কিছু, সেগুলোর মধ্যে দিয়ে এই সবগুলো জিনিস চলে। এইগুলা ছাড়া মানে একটা নতুন এরকম একটা ব্যবস্থাপনা ছাড়া মানে মানে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষা বা জ্ঞানগত এই 4-5টা জিনিসপত্র দিয়ে, টুল দিয়ে বা সিস্টেম দিয়ে উপনিবেশটা বহাল থেকে ঔপনিবেশিক শাসনটা চলতে থাকে। এইগুলো যদি না থাকে এবং এগুলো যদি না থাকে তাহলে কোনোটাই সেটা উপনিবেশ নয়। দেখেন আপনি এবার মুঘলের সঙ্গে এটার কোনো মিল পাবেন না, আর্যের সঙ্গে কোনো মিল পাবেন না। ফলে সাধারণ যে ধারণা আমাদের অনেকের ছিল যে মুঘলরাও তো উপনিবেশ করছে, ব্যাপারটা তাহলে তা নয়। এইটা দুনিয়ার ইতিহাসে সম্পূর্ণ নতুন একটা ব্যবস্থা। এই যে এতগুলা জিনিস একসঙ্গে করার যে প্রক্রিয়াটা, ধরেন একটা অঞ্চল থেকে একটা অঞ্চলে মানুষ যায় না, যেটাকে আমরা যাযাবর বলি, কিংবা এমনকি সিজনাল মাইগ্রেশন আছে, ওগুলা কোনোটাই এসবের মধ্যে পড়ে না। আবার আর্যদেরটাও পড়ে না, মুঘলরাও পড়ে না, কারণ মুঘলরা এসে এখানে রয়ে গেছে এবং তারা এখানে কোনো উচ্ছেদ করে নাই, লুণ্ঠনও করে নাই। এই প্রক্রিয়ার কিছুটাই যদি কেউ না করে সেটা কোনোভাবেই উপনিবেশ না। কেমন? এইটুকু বেসিক জিনিস পরিষ্কার তো? কারণ এইটুকু পরিষ্কার না হলে আমাদের মানে আর কোনো আলাপ আগাবে না, তখন আমরা এর পরের ধাপে যেতে পারবো। মানে তিনটাই প্রয়োজন তো সেরকম না, যে কোনো একটা হলেই হবে নাকি? না না না, শুধুমাত্র এইখানে পার্থক্য হয়, বাকি সব এক। মানে সামরিক ক্ষমতা, রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, লুণ্ঠন, জ্ঞানগত বা অন্যান্য সাংস্কৃতিক যে আয়োজন, সে সবই কমন, একটাই আলাদা। কোথাও সেটেলমেন্ট হয়েছে, কোথাও সেটেলমেন্টটা হয় নাই। এই যে সেটেলমেন্ট হয়েছে এবং হয় নাই, এটাই হচ্ছে মূলত উপনিবেশের দুইটা ধরন। একটা হচ্ছে যে সাধারণ উপনিবেশ, আর হচ্ছে যে বসতি করা উপনিবেশ, যার নাম হচ্ছে সেটেলার কলোনিয়ালিজম, ইংরেজিতে বলে সেটেলার কলোনিয়ালিজম। এই যে তার রেফারেন্স কিছুটা পাবেন, হুবহু এক না, কিন্তু বাঙালি পাহাড়ে যে একটা ইয়ে করছে ওখানে, এটা এক ধরনের সেটেলমেন্ট করা। এটা তার নিজের ভূমি হয়তো নয়, অনেকেই হয়তো বলে যে না এটা আমাদেরও ভূমি, হ্যাঁ, কিন্তু ট্র্যাডিশনালি এটা আসলে বাঙালির মানুষের ভূমি নয়। তো ফলে ওইটার কিছুটা লক্ষণ এটার মধ্যে আছে, আমরা সেটা নিয়ে পরে আলাপ করবো। প্যালেস্টাইন উপনিবেশ সেটেলার কলোনিয়ালিজম কিনা, কাশ্মীর কিনা, চিটাগাং কিনা, এগুলো আপনারা ভাবতে থাকেন, এগুলোই আমাদের কাজ। মূল পার্থক্যটা আসলে খেয়াল করতে হবে। তাহলে উপনিবেশ দুই রকম, একটা হচ্ছে যে সেটেলার কলোনিয়ালিজম, আর একটা হচ্ছে যে রেগুলার কলোনিয়ালিজম বা সাধারণভাবে উপনিবেশ করা। সাধারণ উপনিবেশের মধ্যে সব আছে, লুণ্ঠন, দমনপীড়ন সবই আছে, শুধুমাত্র এই সেটেলমেন্টটা নাই। দুনিয়াতে উপনিবেশের এই দুইটাই ধরন বোঝা যায়। এখন এই প্রক্রিয়াটা ইতিহাসের কোন পর্যায়ে শুরু হলো আপনাদের কি মনে পড়ে? মানে বিশ্ব ইতিহাসের কোন পর্যায়ে? এখনো বলেন যে কবে শুরু হলো, কেন শুরু হলো? কেন শুরু হলো তো আসবোই আমরা, কিন্তু কবে শুরু হলো এবার খেয়াল করা যাচ্ছে কি? এই ইতিহাসটা বোঝাটা খুব জরুরি। এই যে প্রক্রিয়া, মানে এইগুলো শর্ত পূরণ করে দুনিয়ায় ব্যবস্থা, নতুন রকম রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা ঠিক ইতিহাসে কখন দেখা যাচ্ছে আপনাদের মনে পড়ে? হ্যাঁ, ভারতবর্ষের জন্য তো সিরাজউদ্দৌলার পরই, ঠিকই তো বলছেন, 1757 না সালটা? হ্যাঁ, এটা তো বেঙ্গলের জন্য এটাই ঠিক কথা, কিন্তু ইতিহাস, বিশ্ব ইতিহাসে আরো বলেন, আরো রেফারেন্স পান কিনা? 1498 না, 92 সাল। হ্যাঁ, যারা বেশি বলতেছি তারা কম বলবো, অন্যদের কাছ থেকে আমরা শুনতে চাইবো, কেমন? বাকিরা আলাপে অংশ নিয়েন। হ্যাঁ, তা আর কেউ বলেন বিশ্বের ইতিহাসে আর কোন সময় থেকে দেখা যাচ্ছে এই যে এই শর্তগুলো পূরণ করে নতুন রকম রাজনৈতিক, অর্থনৈতিক বা ব্যবস্থা বা দখল বা ইত্যাদি ইত্যাদি
কলম্বাস যে অঞ্চলটা দখল করলো সেই অঞ্চলের আদিবাসীরা এই দিবসটা পালন করে আদিবাসী দিবস হিসেবে। তো আমরা ওই অর্থে ওই দিবসটাকে বাংলাদেশে একটু আলাপ টালাপ তুলছি কয়েক বছর ধরে। তো আসলে কেন আমরা এটা তুলছিলাম, কারণ দুনিয়াতে এইরকম বড় ঘটনা আর আসলে তেমন নাই, যা দিয়ে দুনিয়ার পুরা ইতিহাস পাল্টায় গেছে, যার পরে দুনিয়া আর এক রকম সম্পূর্ণ। আমরা এই কথাটা বলি যে 1492 পরের দুনিয়া আর 1492 আগের দুনিয়া আকাশ পাতাল পার্থক্য। পুরা দুনিয়া অন্য মোডে চলে গেছে, পুরা দুনিয়া অন্য অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভৌগোলিক, জ্ঞানগত, ভাবগত পুরা জিনিসটা নতুন জায়গায় চলে গেছে। অনেক দার্শনিক বা তাত্ত্বিক, ডিকলোনিয়াল বা উপনিবেশিক ধারার তাত্ত্বিকরা বলেন যে 1492 থেকে আমরা মূলত একটা শব্দ আছে, মানে টার্ম, যে কলম্বিয়ান মডার্নিটি। আমরা যে একটা আধুনিক কাল বলি না, এই আধুনিক কালটার একটা বলতে পারেন যে একটা চিহ্ন সময় হচ্ছে এটা। এই কারণে এটা বলা হয় যে মানে এই কলম্বাসের রেফারেন্স দিয়ে এখানে বলা হয় যে 1492 পরে দুনিয়াতে যে নতুন একটা বিশ্ব ব্যবস্থায় ঢুকে যাচ্ছে, মূলত এটা একটা ঔপনিবেশিক বিশ্ব ব্যবস্থায় ঢুকে গেল। 1492 থেকে 1800 সামথিং সাল পর্যন্ত দুনিয়ার সব উপনিবেশ, আফ্রিকা উপনিবেশিত, ল্যাটিন আমেরিকা উপনিবেশিত, এশিয়া উপনিবেশিত, মানে 2-1টা দেশ ছাড়া, 4-5টা দেশ ছাড়া। ফলে দুনিয়ার একটা নতুন পর্ব শুরু হয়েছে। দুনিয়ার এই পর্বটার নাম আসলে বিশ্ব ইতিহাসে উপনিবেশের পর্ব। আমরা এই পর্বের একটা পর্যন্ত দেখছি হচ্ছে ধরেন 50-60 দশক পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সাল না, 1945-এর পরপর 60 পর্যন্ত এসে দুনিয়ার বেশিরভাগ উপনিবেশিত রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে পরিণত হইল। এইটা মোটামুটি একটা ফেজ, যদিও এই ফেজটা আমরা শুধুমাত্র বোঝার স্বার্থে ব্যবহার করি। আমরা মনে করি যে যারা বিউপনিবেশী আন্দোলন করি, আমরা মনে করি যে দুনিয়া আসলে ওই অর্থে পর্বান্তর ঘটে নাই, কারণ জ্ঞানগতভাবে, ভাবগতভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ভৌগোলিকভাবে আমরা আসলে এই উপনিবেশের প্রক্রিয়ার দীর্ঘ মেয়াদী, গভীর, ব্যাপকতর একটা ঔপনিবেশিকতার মধ্যে আছি। এই কারণে আমরা বলি যে এটার আসলে পর্বান্তর ঘটে নাই, আমরা আসলে ঔপনিবেশিক পর্বেই আছি। কিন্তু আপনারা হয়তো কেউ কেউ শুনছেন যে পোস্ট কলোনিয়াল বলে একটা কথা, আপনারা হয়তো অনেকে শুনছেন। তাহলে পোস্ট কলোনিয়াল কি, এটা প্রশ্নটা সাইডে লিখে রাখেন। আমরা কি আলাপটা আগাইতে পারতেছি? রিলেট করা যাচ্ছে? কলম্বাস ব্যাপারটা মনে রাখতে হবে আমাদের। সমগীতে একটা গান আছে, কি গান আছে বলেন? আমি বলে দিলাম, কি গান আছে বলেন, যেখানে এই রেফারেন্স আছে, বলেন নাম। আপনারা এই গানটা শোনেন নাই? ছি ছি আমেরিকা। সমগীতের সঙ্গে আমরা কেন বন্ধুত্ব পাতাইছি এই বিষয়ে বলেন তো? এই গান কবে থেকে গায় সমগীত, আপনাদের ধারণা আছে? জন্মকাল থেকে। সমগীতের জন্মকাল থেকে সমগীত এই গান গায়। এই কারণে আমরা সমগীত, আমরা বন্ধু এই আন্দোলনে, বুঝতে পারছেন? এই যে আজকে জানলেন যে কলম্বাসের পরের দুনিয়া আর কলম্বাসের আগের দুনিয়া আকাশ পাতাল পার্থক্য। ওকে, তো তাহলে হ্যাঁ, প্রফেট মোহাম্মদের মৃত্যুর পরে মোটামুটি 150 থেকে 200 বছরের মধ্যে এবার সে কাবুল থেকে ওই পাশে স্পেন পর্যন্ত যে ইসলামের যে বিজয়, এটাকে আমরা কেন উপনিবেশ বলবো? দারুণ প্রশ্ন। এই প্রশ্ন আসলে খুব ভালো হলো, যেহেতু আমি সময়ে চিন্তা করি, আমি অনেক ডালপালায় ঢুকতেছি না, মোটামুটি মেইন বলছে যে গাছের ইয়ে ধরে আগাচ্ছি, মূল কি বলে এটাকে, কাণ্ড, মূল কাণ্ড ধরে আগাচ্ছি। বা পলিটিক্যাল সায়েন্স যখন পড়বেন, যে নতুন রকম সার্বভৌমত্বের ব্যবস্থা, সভরেন্টি বলে, এই সভরেন্টির নতুন রকম একটা অবস্থার মধ্যে একটা পুরো অঞ্চল পড়ে যায়। এই ঘটনাটা আসলে যদি না ঘটে তাহলে আসলে আমরা সেগুলোকে উপনিবেশ বলতে পারবো না। যেমন এটাকে কিভাবে বলা যায়, ও যে তাহলে এগুলো কি, একটা হচ্ছে যে কলোনি করাতে হলে এই জিনিসগুলো লাগতেছে, আর একটা হচ্ছে যে কনকোয়ার, প্রি কলোনিয়াল, মানে এই 1492 আগের মোডগুলা মূলত
দুনিয়ায় যেসব চালু ভাষায় সাম্রাজ্য বিস্তার তো আসলে মূলত কনকোয়ার করে করে, মানে জয় করে করে একটা অঞ্চলের মধ্যে তার একটা রাজতন্ত্র বা ডাইনেস্টি বা ইত্যাদির শাসনের মধ্যে নিয়ে আসতেছে বা খেলাফতের মধ্যে নিয়ে আসতেছে। সেখানে এই ঘটনাগুলো আসলে ঘটে না, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে না। তারা আসলে একটা ভিন্ন রকম ক্ষমতার চর্চা করে, যেটা আসলে এটা করে না বলে ওটাকে বলা হয় কনকোয়ার করা। তারা একটা অঞ্চল জয় করতেছে, কিন্তু সেই জয় করে তারা এই কাজগুলো আসলে করে না। ধরেন খেলাফত এক্সটেনশন হয়েছে, ওই অঞ্চলে তারা রুল করছে ঠিকই, কিন্তু ওখান থেকে মানুষকে লুণ্ঠন করে নিয়ে আসা একটা অঞ্চলের মধ্যে মানে পাচার করা বা ওই কাজটা তারা করতেছে না। হ্যাঁ, ক্যাপিটাল গড়ে উঠতেছে, অবশ্যই ক্যাপিটাল গড়ে উঠতেছে, মানে রাজধানী গড়ে উঠতেছে, সিটি গড়ে উঠতেছে, বড় বড়, ওটা হচ্ছে, কিন্তু সেইটার প্রক্রিয়াটা কলোনিয়াল লুণ্ঠন থেকে আলাদা। ওটা এক ধরনের রেগুলার অর্থনৈতিক মডেলেই থাকে। যেমন মুঘলরা এসে এখানে রেগুলার অর্থনৈতিক মডেলই আসলে রাখছে, কিছু কিছু ক্ষেত্রে বরং এক ধরনের বিকাশ করার চেষ্টা করছে তারা। ওই বিকাশ এক ধরনের, আর আমি লুণ্ঠনের উদ্দেশ্যে একটা অর্থনীতিকে পুরোটা ভাঙচুর করে নতুন করে ফেললাম, ওটা আরেক রকম ঘটনা। তো ওই কনকোয়ার গুলা বা বিজয় বা মানে ওই বিজয়গুলা আসলে এই সকল শর্ত পূরণ করে না, যেখানে কনকোয়ারের কনসেপ্টটা আছে। এম্পায়ারের কালে মানে এগুলোও এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার, কিন্তু প্রি কলোনিয়াল এম্পায়ারের প্র্যাকটিস যেটা, সেটার মধ্যে এই শর্তগুলো আমরা দেখতে পাবো না। বোঝা যাচ্ছে এখন জিনিসটা? আর যখন হচ্ছে যে 1492 সালে যখন আবার ওই যে ল্যাটিন আমেরিকা কিংবা হচ্ছে যে আমাদের যে প্রথম যে ওই ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জে যে প্রথম যায়, মানে আমেরিকা আবিষ্কার করে কলম্বাস, সেই জায়গাটার ক্ষেত্রে মানে আমার একটা পার্থক্য মনে হয় যে ভারতীয় উপমহাদেশে যেই জনগোষ্ঠীটা ছিল বা এই অঞ্চলে আরবীয় অঞ্চলে, ওরা আসলে কি পলিটিক্যালি, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে কি ওদের একটা প্রভাব ছিল, ফলে ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা এইখানে এসে সেই গণহত্যা লুণ্ঠন করছে, কিন্তু গণহত্যা উচ্ছেদ এটা চালাইতে পারে নাই। কিন্তু ওই ল্যাটিন আমেরিকা কিংবা ওই আমেরিকাতে বা নিউজিল্যান্ডে এইখানে যেটা করছে, সেখানে সেই আদিবাসীরা আসলে পলিটিক্যালি বা অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা ভারতীয়দের মতো, আমি এখানে উচ্চতর ধারণা আনতেছি না, আমি বলতেছি এইখানকার অঞ্চলের মতো কি ছিল কিনা, মানে স্টেবল ছিল কিনা, মানে হ্যাঁ শ্রেষ্ঠত্বের ধারণা আমি আনি নাই। এই যে নতুন মোডে ঢুকলো, এই ঢোকাটা মূলত মানে কোন ঘটনাটা আসলে ঘটাচ্ছে, সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসন প্রক্রিয়া। মানে এই ঔপনিবেশিক শাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে, একটা অঞ্চলের ভূগোলের মধ্যে, একটা অঞ্চলের পরিবেশ ব্যবস্থার মধ্যে, একটা অঞ্চলের জ্ঞানতাত্ত্বিক পরিকাঠামোর মধ্যে, একটা অঞ্চলের সাংস্কৃতিক পরিকাঠামোর মধ্যে যে গভীর ব্যাপক অভিঘাত প্রভাব রচনা করে যায়, গেঁথে রেখে যায়, যেটা বহাল থাকতে থাকে। ধরেন উপনিবেশ চলে গেল, মানে ব্রিটিশ শাসন, প্রত্যক্ষ শাসন চলে গেল, যেই ধরনের ক্ষমতার চর্চার ধরন, যেই ধরনের ক্ষমতা কাঠামো, যেই ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমরা আসলে ওখান থেকে পেয়ে গেলাম বা ওইটার প্রভাবে হাজির হইল, এবং ওইটা যে ক্ষমতা সম্পর্ক বা ক্ষমতা চর্চার ধরন যেটা নতুন করে হাজির করলো, সেই পুরো ঘটনাটার নাম হচ্ছে ঔপনিবেশিকতা বা কলোনিয়ালিটি। ইংলিশ ভালো করাটা এটা না 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 না, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। মানুষ 20টা ভাষাও জানতো, 40টা ভাষাও জানতো, এটা ভাষা বেশি জানলেই ঔপনিবেশিকতা হয় না। আমরা কোন প্রক্রিয়া ইংরেজি শিখছি, কেন শিখছি, সেটা ঔপনিবেশিক কারণ হতে পারে, কিন্তু ইংরেজি জানাটা ঔপনিবেশিকতা নয়। আচ্ছা, তো এইটা একটা বিষয়। এখন আপনি এটা ভাববেন, এটা আমি খুব বিস্তারিত আলাপ করবো না। তো এই যে ঔপনিবেশিকতা ব্যাপারটা, তার মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে এই অংশটা শেষ করবো। সেটা হচ্ছে যে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি জিনিসটা কি আসলে, ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে আমরা কোন রকম মানুষ হয়ে উঠি। খেয়াল করেন কথাটা, এই যে ঔপনিবেশিক শাসনের মধ্যে আমরা থাকলাম 1492 ধরেন দুনিয়া, মানে এখন থেকে কয়শো বছর হলো, তাহলে 500 বছরের বেশি, 500 বছরের বেশি। আর আমরা ব্রিটিশ ভারতবর্ষে 1757 থেকে যদি চিন্তা করেন তো 300 বছরের বেশি,
এরকম বা আশেপাশে। এই এত শত বছর ধরে আমরা যে ঔপনিবেশিক শাসনের মধ্যে থাকলাম, এর মধ্যে দিয়ে আসলে আমরা কি কি অর্জন করছি? আমাদের চিন্তায়, নজরে, বোধ বুদ্ধিতে, শরীরে, সমাজের নানান বিষয়ের মধ্যে কি জিনিস আমরা পাইছি? তার মধ্যে একটা দিক হচ্ছে, উদাহরণস্বরূপ বলতেছি, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি। এইটা একটা বড় ঘটনা। এটা হচ্ছে নিজেদের দেখার ব্যাপারে বললাম। আর কি বিশ্বের ব্যাপারে কি নজর আমাদের, যে ইউরোপ হচ্ছে সভ্য, ইউরোপ হচ্ছে সভ্যতার কেন্দ্র। বেটারের আলাপ না, এটা বেটারের আলাপ না, বেটার তো বটেই, কিন্তু ওরা সভ্য আর আমি অসভ্য, এটা বেটারের আলাপ হলো? এটা পার্থক্য, এবং এটা পার্থক্য কেমন? আকাশ পাতাল পার্থক্য। এটাকে বলে বাইনারি। এটা বেটারের আলাপ না, বাইনারি কিন্তু বেটারের আলাপ না, যে কালোর থেকে সাদা বেটার, এইরকম হয় আলাপ কি? কালো এবং সাদা বিপরীত অর্থ, আলো এবং অন্ধকার বিপরীত অর্থ, নারী এবং পুরুষ বিপরীত, মানে আমরা এইভাবে বুঝে শিখছি। তো এই যে বিপরীত অর্থ দিয়ে দেখা, এই দেখাটাই আমরা অভ্যস্ত হয়ে উঠছি। এই 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 যে জগৎ দেখা, নিজেদেরকে দেখা, এইটার একটা নাম আছে। এই দেখার ভঙ্গিটা মূলত আসছে হচ্ছে পশ্চিমে একটা আন্দোলন হয়েছিল, জ্ঞানতাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। সেটার নাম হচ্ছে এনলাইটেনমেন্ট বা আলোকায়ন। তো এই আলোকায়নের মধ্যে আলোকায়ন ব্যাপারটা একটা হোমোজেনাস ব্যাপার না, এর মধ্যে অনেক উঁচু নিচু পার্থক্য রেখা ছিল, কিন্তু মোটা দাগে বা বড় দাগে এই এনলাইটেনমেন্টের যে মানে জ্ঞানের ধরনটা, যেটা ডমিনেন্ট হয়ে উঠছে গ্লোবালি, এবং যেটা কলোনিয়াল শাসন সেই জ্ঞানটাকে আসলে শুধু ক্যারি করে নাই, আসলে ওই জ্ঞানের পেছনে ভূমিকাই রাখছে কলোনি। এই কথাগুলো আপনারা আগে শোনেন নাই, মানে আমি মোটামুটি কনফিডেন্টলি বলছি আপনারা আগে শোনেন নাই, কারণ এটা খুবই সাম্প্রতিক সোশিওলজি, সাম্প্রতিক সমাজবিজ্ঞানের আলাপ, ডিকলোনিয়াল সমাজবিজ্ঞানের আলাপ। আমরা তো জানতাম আধুনিকতার উন্মেষ পশ্চিমে ঘটেছে, মানে পশ্চিম সেপারেট দুনিয়া থেকে, তাই না? বাকি দুনিয়া থেকে পশ্চিম সেপারেট, পশ্চিমে আধুনিকতা জন্মাইলো, পশ্চিমে ক্যাপিটালিজম জন্মাইলো, যেন বাকি দুনিয়া থেকে আলাদাভাবে জিনিসটা ঘটতেছে। এই যে দেখার ভঙ্গিটা, এই দেখার ভঙ্গিটার নাম হচ্ছে, আপনার এটার সঙ্গে পরিচিত, ইউরোসেন্ট্রিজম, ইউরোকেন্দ্রিকতা, ইউরোপ কেন্দ্রিকতা। অর্থাৎ ইউরোপ জ্ঞান, সভ্যতা, শিল্প, পুঁজিবাদ সবকিছুর আসলে ভিত্তি এবং উৎস, এর সঙ্গে বাকি দুনিয়ার কোনো যোগাযোগ নাই। এই যে দেখার ভঙ্গিটা, এইটা একটা ইউরোপীয় বা পশ্চিমা অ্যানথ্রোপোলজি, সমাজবিজ্ঞান, যা যা বলেন আপনি, দর্শন, সবকিছুর কেন্দ্রীয় একটা বৈশিষ্ট্য। তো এইটা এতকাল ধারণা ছিল, কিন্তু ব্যাপারটা এভাবে ঘটে নাই। বিপরীচনের আলাপটা তো করতেছি আমরা, এটা খেয়াল রাখবেন। আমাদের প্রচলিত এখন যে ডমিনেন্ট কাণ্ডজ্ঞান, যা দিয়ে আমরা জগৎ সংসার চালাচ্ছি এবং চলতেছি নিজেরা, এটা একটা মোটামুটি কাণ্ডজ্ঞান দিয়ে চলে না? এই কাণ্ডজ্ঞানটা আসলে আমাদের এই ঔপনিবেশিক আধুনিক কালের কাণ্ডজ্ঞান। এই আধুনিক কাণ্ডজ্ঞানের মানে এমনই কি বলা যায়, যে গভীর আত্মবিশ্বাস, যেখান থেকে আপনার এই প্রশ্নটা আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই আত্মবিশ্বাসটা এখন ভাঙা শুরু হয়েছে নতুন ডিকলোনিয়াল এবং আরো পোস্ট কলোনিয়াল তাত্ত্বিকদের প্রশ্নের মধ্যে দিয়ে। তো কি বলছিলাম, যে এই যে এনলাইটেনমেন্ট বা আলোকায়ন প্রকল্প, আলোকায়ন আন্দোলন এবং পুঁজিবাদের বিকাশ, শিল্প বিপ্লব, এই সব ঘটনার পেছনে মূলত কাজ করতেছে হচ্ছে উপনিবেশ। উপনিবেশ ঘটনাটা বাদ দিলে দুনিয়ায় আপনি এই তিনটা জিনিস পাবেন না। এনলাইটেনমেন্ট পাবেন না, পুঁজিবাদ পাবেন না, শিল্প বিপ্লব পাবেন না। বুঝতে পারছেন? তাহলে কি হলো? তার মানে হচ্ছে পশ্চিমের শিল্প বিপ্লব নির্ভরশীল কিসের উপরে? কলোনির উপরে। তার মানে ওই ঘটনাটা আসলে কি দ্বারা আসলে নির্ধারিত হচ্ছে? কলোনিয়ালিজম দ্বারা, কলোনিয়াল রুল দ্বারা। এই ঘটনাটা, এই বেসিক সত্যটা, হিস্ট্রিক্যাল ফ্যাক্টটা এবং হিস্টোরিক্যাল প্রসেসটা এতকাল সমাজবিজ্ঞানে ছিল না। ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগরের সোশিয়োলজি ডিপার্টমেন্টে যান,
পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টে যান, কেউ এই কথা বলবে না। বলবে যারা অলরেডি ডিকলোনিয়াল মুভমেন্টের পড়াশোনা করতেছে। কোনো কোনো প্রফেসর হয়তো বলবে যে তোমরা এইটা শুনছো কিনা এটা শুনে রাখো। সাধারণভাবে এই দুনিয়াটা এই কথা দুনিয়া কেউ বলবে না, মানে বাংলাদেশে বলবে না, দুনিয়া অনেক জায়গায় বলা হয়েছে, অনেক জায়গায় আলাপ হচ্ছে। আমরা যেমন এই এক্সিবিশনে একটা থিম থাকবে ডিকলোনাইজিং সিলেবাস, এটা থিম থাকবে। জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। আপনারা জানেন কি না, নেটে ঘাটবেন যে কেমব্রিজে, অক্সফোর্ডে ডিকলোনাইজিং সিলেবাস আন্দোলন হচ্ছে। এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার্স, এই আন্দোলনের মধ্যে দিয়ে কত কিছু ঘটছে। তার মধ্যে একটা হচ্ছে যে ডিকলোনাইজ ইউনিভার্সিটি, তারা এই আলাপ শুরু করছে। এবং এই মধ্যে এই যারা সমাজবিজ্ঞান নিয়ে কাজ করে, রাষ্ট্রবিজ্ঞান, তারা বলছে যে এইটা একটা মানে এতকাল যেভাবে পুঁজিবাদের উৎস, পুঁজিবাদের প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে, আধুনিকতা, যে আধুনিকতা, পশ্চিমের যে আধুনিকতা, এটা আসলে ইউরোপের নিজস্ব একটা জমিন থেকেও বিকশিত একটা ঘটনা। ব্যাপারটা তা নয়, এটা একটা বৈশ্বিক সম্পর্কের মধ্যেকার ঘটনা। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে যদি আরো প্রশ্ন থাকে এই বিষয়ে পরে আলাপ করবো না। আমাদের বৈশ্বিক সম্পর্কের মধ্যকার ঘটনাটা একটু বুঝতে চাই, মানে একটু ক্লিয়ার করতে চাই। এত সব যদি ক্লিয়ার করতে হলে আজকে আমাদের রাত এখানে থাকার ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে আমি উদাহরণ দিয়ে বললাম যে আপনি ব্রিটেনের শিল্প বিপ্লব ঘটছে না, এই যে লিভারপুল তখন সবচেয়ে বড় শহর ছিল, ম্যানচেস্টার লিভারপুল, জানেন তো। এখন এই যে শিল্প বিপ্লব হচ্ছে, এই শিল্প বিপ্লবের কাঁচামাল, এই শিল্প বিপ্লবের বিনিয়োগ, এই শিল্প বিপ্লবের মার্কেট, সেটা কোনগুলা? হ্যাঁ, এটাই হচ্ছে বিশ্ব সম্পর্ক। শিল্প বিপ্লব, পুঁজিবাদ, আধুনিকতা, যা যা আমরা দেখি এখন, এই সবই এই বিশ্ব সম্পর্কের একটা বলতে পারেন যে একটা প্রকাশ, মানে বহিঃপ্রকাশ। ওকে, তো বলতেছিলাম যে এন্টারটেনমেন্টও তাই। আপনারা এন্টারটেনমেন্টের একটা পূর্বসূরির নাম জানেন, তার নাম হচ্ছে রেনেসা। রেনেসার সময়টার একটা ব্যাপার ঘটতেছিল ইউরোপের জ্ঞান জগতে, চিন্তা জগতে, আর্টের জগতে। আপনারা যে মোনালিসা দেখেন, ভিঞ্চি, হ্যাঁ ভিঞ্চি, আরও অনেকে আর কি। তো ওই সময়গুলোতে একটা ঘটনা ঘটতেছিল, সেটা আপনার তখন ধরা যাক স্পেন তখনও মুসলিম রুল শেষ হচ্ছে বা প্রায় শেষের দিকে, মানে ইউরোপ আর এক রকম অবস্থায় ছিল। এবং ওই তখনকার যে ইন্টারাকশন, তখনকার যে এনকাউন্টার, তার একটা ফলাফল হিসেবে, বৈশ্বিক একটা প্রক্রিয়ার ফলাফল হিসেবে রেনেসা মুভমেন্টটা হচ্ছে। এবার রেনেসা মুভমেন্টের পরের ঘটনা হচ্ছে এই এন্টারটেনমেন্ট বা আলোকায়ন আন্দোলন। এই আলোকায়ন আন্দোলন পুরো জিনিসটাই আসলে বলতে পারেন যে একটা বিশেষ সামাজিক বিন্যাসের মধ্যে মানুষের নতুন রকম চিন্তার জগতের উন্মেষ ঘটা। আপনারা খেয়াল করবেন, যেহেতু বেশি আলাপ করার সুযোগ নাই, আপনারা এক্সিবিশনেও কিছু কিছু পাবেন, এক্সিবিশনে কিছু কিছু থাকবে, যে আপনি দাস ব্যবস্থা বাদ দেন, দাস বাণিজ্য। আপনারা কি জানেন তো না যে মূলত আজকের যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আসলে কারা, এটাকে লোকাল নাম কি আমাদের কি বলে, গ্যান্ডারি, গ্যান্ডারি, কুশাল, সুগার কেন, তারপরে হচ্ছে তুলা, কার্পাস। এই যে তুলা, কার্পাস, তারপর হচ্ছে যে ইক্ষু বা সুগার কেনের যে আবাদ, এটা কারা করতেছে? আমেরিকায়। কারা করতেছে? না, কোন মানুষগুলা? শ্রমিক। কারা? থ্যাংক ইউ। কারা শ্রমিকরা? কারা? হ্যাঁ, শুধু তারাই না, আফ্রিকা থেকে আসা দাসরা, আফ্রিকা থেকে আসা দাসরা, হ্যাঁ। তো এই যে ইউরোপের এইসব কলোনাইজাররা, তারা এইসব স্লেভ ট্রেডে যুক্ত। এই স্লেভ ট্রেডে যুক্ত মানুষজন ইউরোপের বুদ্ধিজীবী, দার্শনিক, রাজনীতিবিদ, কথাগুলো খেয়াল করে শুনেন। ইউরোপের দার্শনিক, রাজনীতিবিদ, বিজ্ঞানী হয়তো অনেক কম এই বিষয়ে, কিন্তু এরা মূলত আসলে যারা ইউরোপে এইসব তর্ক বিতর্ক করতেছে, রাজনৈতিক তর্ক করতেছে। ধরেন আপনারা রুশোর নাম শুনছেন হয়তো, আমি জাস্ট বলতেছি। রুশো মানে রুশোই স্লেভ ট্রেড করতেছে সেটা আমি বলতেছি না, মানে এই যত নাম শোনেন এদের অনেকেরই স্লেভ ট্রেড আছে। খেয়াল করেন জিনিসটা, অনেকে দাস ব্যবসার সঙ্গে যুক্ত,
অনেকে প্ল্যান্টেশন প্রজেক্টের সঙ্গে যুক্ত। এরা ইউরোপে রাষ্ট্র কি, সিভিল সোসাইটি কি, এইসব আলাপ করতেছে, খেয়াল করতে হবে। এখন আপনি ওদের মধ্যে ওই উপনিবেশের অভিজ্ঞতাটা বাদ দেন, স্লেভ ট্রেড বাদ দেন, এরা কি এই চিন্তা করতেছে আর? ফলে ইউরোপের এনলাইটেনমেন্টের হিস্ট্রিটার সঙ্গে এই স্লেভ ট্রেড, কলোনি, এগুলো সম্পর্ক আছে। ঠিক আছে, এইটার এলাবোরেট না করি। তো এই এনলাইটেনমেন্টের ব্যাপারটা যেইভাবে জগৎটা দেখে, তার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সে বাইনারি করে। বাইনারি মানে জোর বিপরীত। যেমন সাদা কালো, আলো অন্ধকার, নারী পুরুষ, প্রকৃতি সংস্কৃতি, বিজ্ঞান কুসংস্কার, আবেগ যুক্তি, সভ্যতা বর্বরতা। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সভ্যতার বিকাশে উপনিবেশিকতার গুরুত্ব অপরিহার্য? নির্ভর করে আপনি সংজ্ঞা কাকে দিচ্ছেন। ওই যে এনলাইটেনমেন্ট, তো এনলাইটেনমেন্টের যে দার্শনিকরা তারা তো বলবে যে আফ্রিকা অসভ্য, এশিয়া অসভ্য, সভ্যকে ইউরোপ, আরও সভ্যকে জার্মানি। হ্যাঁ, তো এখন এই যে সভ্যতার আপনি সংজ্ঞা তৈরি করলেন, এইটি হচ্ছে কলোনিয়াল, এইটি হচ্ছে ঔপনিবেশিক সংজ্ঞা। আপনি সভ্যতার কিছু ফিচার ধরলেন যেটা আসলে মূলত মানুষকে একটা বিশাল মানে বহু রকম মানুষকে আপনি ইয়ে করলেন আর কি, এমনভাবে ডিমার্কেশন করলেন, এমনভাবে চিহ্নিত করলেন, ভাগ করলেন, যেই ভাগ করার মধ্য দিয়ে আপনি জগৎটাকে রুল করবেন। এর নাম কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম শুধুমাত্র প্রত্যক্ষ শাসন নয়, কলোনিয়ালিজম একটা দৃষ্টিভঙ্গি যে আমি মানুষকে অসভ্য, বর্বর, ইতর, অমানুষ মানে নন মানুষ, নন হিউম্যান হিসেবে দেখতেছি এবং তাদেরকে আমি কাজে লাগাবো, তাদেরকে আমি আমার অধীনস্থ করব এবং এই প্রক্রিয়ার মধ্যে তার ভাগ্যের উন্নতি হবে। এই প্রক্রিয়ার মধ্যে তার ভাগ্যের উন্নতি হবে। সে যে দাস হতে পারলো, এটা তো তার ভাগ্য, এবার তার চেঞ্জ হবে। এর নাম হচ্ছে কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম শুধুমাত্র এই শাসনগুলো নয় যা আমরা লিখছিলাম। কলোনিয়ালিজমের দুটো দিক, একটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া আর হচ্ছে দৃষ্টিভঙ্গি বা আদর্শ। আদর্শটা কি? এই যে এইটা। এবং এই প্রজেক্টটাই যখন দুনিয়ায় তারা বিস্তার করলো, যে তাদেরকে তাদের অর্থনৈতিক মোডের মধ্যে নিয়ে আসা এবং সেই নিয়ে আসার মধ্যে দিয়ে ওই মানুষদেরকে আদিম অবস্থা থেকে নতুন অবস্থায় নিয়ে আসলাম। আমরা কারা? আমরা ইউরোপ, আমরা জগৎকে মুক্তি দিচ্ছি। এর নাম হচ্ছে, একটা টার্ম শুনে রাখেন, অনেকে শুনছেন যারা অ্যানথ্রোপোলজি পড়তেছেন বা পড়বেন, সিভিলাইজিং মিশন। সিভিলাইজিং মিশন। জগৎকে আমরা সভ্য করে ফেলতেছি। আমরা ইউরোপিয়ান, আমরা আগে সভ্য আছি, এবার ওদেরকে আমরা সভ্য করব। এখন এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা দেখি। আমরা এই দৃষ্টিভঙ্গি রপ্ত করা মানুষ। এইখানে আমরা আদিবাসীদেরকে বলি ওরা সাপ ব্যাং খায়। এখন মেলে? মানে এখন মেলে জিনিসটা। আমরা যে এইটার মধ্যে আছি, এই যে ঔপনিবেশিকতার মধ্যে আছি, তার প্রমাণ কি? একটা প্রমাণ দিলাম যে আমরা আদিবাসী থেকে বলছি ওরা সাপ ব্যাং খায়, ওরা প্রকৃতির মতো, ওরা যেন প্রকৃতি, ওরাই প্রকৃতি। মহাত্মা গান্ধী কিন্তু আমার কোনো আইকন নয়, হ্যাঁ, খেয়াল রাখতে হবে, আইকন নয়, এটা কৌতুকের স্বার্থে বলা। মহাত্মা গান্ধী আমার এখানে কোনো উদাহরণ নয় যে আমরা মহাত্মা গান্ধীও চিন্তা করবো, তা না, এটা একটা কৌতুক কারণে বলা। এবং এই কৌতুকের সঙ্গে সভ্যতা বিষয়ক আইডিয়ার সম্পর্ক আছে। গান্ধীকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউরোপিয়ান সিভিলাইজেশন, বুঝছেন, যে ইউরোপীয় সভ্যতা সম্পর্কে তোমার ধারণা কি? তো গান্ধী বলছে, ও দ্যাট কুড হ্যাভ বিন আ গুড আইডিয়া। ইউরোপ যে সভ্য, এটা এই মানে ইউরোপ যদি সভ্য তো হইতো, এটা একটা ভালো আইডিয়া হইতো। ইউরোপ সভ্য না, ইউরোপ সভ্য না, এটা হচ্ছে গান্ধীর মতামত। যাই হোক, যে কলোনি করে সে আসলে সভ্য হইতে পারে না। এই বিষয়ে আরেকজন লেখকের নাম বলে যাচ্ছি, যিনি ফ্রান্স ফানোর নাম বলছেন একটু আগে। আপনার ফ্রান্স ফানোর রেচেট অফ দি আর্থ, বাংলা নাম হচ্ছে জগতের লাঞ্ছিত। এই বইটা পিডিএফ পাওয়া যায় অনলাইনে, ফ্রি, ডাউনলোড করে পড়বেন। এই ফ্রান্স ফানোর গুরু ছিলেন এইমে সেজায়ার নামে একজন কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ, কমিউনিস্ট নেতা। তিনি বলছিলেন যে ইউরোপ একটা অসুস্থ একটা সিভিলাইজেশন, সিক
উনি বলছে সিক, একটা অসুস্থ সিভিলাইজেশন। তো ফলে সিভিলাইজেশন কাকে বলবো না এটা বিষয় আছে। এবং এই সিকনেসের একটা চূড়ান্ত চেহারা হচ্ছে উপনিবেশ। আমরা পরে আরো জানবো যে কলোনিয়াল রুল একটা কলোনাইজারকে আরো অসুস্থ করে ফেলে, আরো ব্রুটাল করে ফেলে, আরো নৃশংস করে ফেলে। সেগুলো আমরা আজকে আরো যাচ্ছি না। মোটামুটি কয়েকটা জিনিসের সঙ্গে যারা পরিচিত হলেন, একটা হচ্ছে যে উপনিবেশ কি এটা বোঝা গেছে। উপনিবেশের সঙ্গে আমরা কীরকমভাবে নতুন রকম মানুষ হয়ে উঠি দৃষ্টিভঙ্গিগতভাবে, বিশ্ববিখ্যাত বা ওয়ার্ল্ড ভিউ সেটা কীভাবে আমরা নতুনভাবে অর্জন করলাম। এই যে সভ্যতা অসভ্যতা বর্বরতা এসব ভাগাভাগি করে, আলো অন্ধকার, অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই না? নারীর চেয়ে পুরুষ বড়, তাই না? অন্ধকারের চেয়ে আলো ভালো, নারীর চেয়ে পুরুষ শক্তিশালী, আর আবেগের চেয়ে যুক্তি ভালো। এই যে ভাগাভাগি করলাম, আর ওরা সভ্য আমরা অসভ্য বর্বর। এই বিভাজনের পদ্ধতিটা আমাদের জ্ঞানের ফাউন্ডেশন হয়ে দাঁড়াইলো। এই ফাউন্ডেশনটা আমরা 1492 সালের আগে দুনিয়াব্যাপী এভাবে দেখি নাই। এটা দুনিয়াব্যাপী হয়ে গেছে এখন, দুনিয়াব্যাপী কাণ্ড জ্ঞানে পরিণত হয়েছে এখন। এই যে প্রকৃতি বনাম মানুষ, প্রকৃতি বনাম সংস্কৃতি, এই যে বিভাজনটা আমরা করি, এইটা শিখছি আমরা মূলত এই প্রক্রিয়ায়। কারণ কলোনাইজাররা নেটিভদেরকে এবং জঙ্গলকে একই রকম মনে করত, পার্থক্য দেখতো না কোনো। নেটিভ আর জঙ্গল একই ব্যাপার, বোঝা যায় জিনিসটা। ওরা ওয়াইল্ড, ওরা বর্বর, ওরা ওয়াইল্ড। ওয়াইল্ড বুঝছেন তো? বন্য, জান্তব, এই হচ্ছে ব্যাপার। ফলে পাহাড়িরা, সাদারা, বাদামিরা, এরা সব হচ্ছে ওয়াইল্ড, জঙ্গলের মতন, প্রকৃতির মতন। আর ওরা হচ্ছে মানুষ, আমরা হচ্ছি প্রকৃতি। এইভাবে আমরা জগৎকে মোটামুটি, এখন আপনারা চিন্তা করে দেখবেন চারপাশে এই কাণ্ডজ্ঞানের কি বিপুল প্রভাব আমাদের মধ্যেও, এবং চারপাশে কি বিপুল প্রভাব। ওকে, তো এই হচ্ছে ঔপনিবেশিক বিশ্ব বিখ্যা বা দৃষ্টিভঙ্গি। এইটা একটা প্রক্রিয়া চলছে। আমরা বর্ণবাদের সঙ্গে যুক্ত বললাম না যে উপনিবেশটা চলে মূলত মানুষকে বর্ণীকরণ বা রেসিয়ালাইজেশনের মধ্য দিয়ে, যে মানুষ ওরা হচ্ছে সাবহিউম্যান, ওরা হচ্ছে যে স্লেভ হওয়াটাই ওদের জন্য ভালো, ওরা স্লেভ হোক, ওদেরকে স্লেভ করার অধিকার আমাদের আছে। এই হচ্ছে রেসিজম। এই রেসিজম আসলে কলোনিয়ালিজমের আদর্শিক বা আদর্শিক জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক টুল। এটা দিয়েই উপনিবেশ চলছে 400-500 বছর। বর্ণবাদের সঙ্গে সম্পর্কটা মোটামুটি পরিষ্কার, এটা নিয়ে আরও জটিল আলাপ আছে, আজকে আর যাচ্ছি না। আর একটা জিনিসের সঙ্গে বলতেছি, তাহলে আমাদের আলাপ শেষ হয়ে আসবে প্রায়। সেটা হচ্ছে যে এই যে ঔপনিবেশিক শক্তি উপনিবেশ করতেছে, এই উপনিবেশিক শাসন চালানোর জন্যে তার এইসব অঞ্চলকে জানতে এবং বুঝতে হয়েছে না? অচেনা অঞ্চল তো আপনি শাসন করতে পারবেন না। কোত্থেকে সাপ ব্যাঙায় ছবল দিতে জানেন না তো? তাহলে আপনার জানা লাগবে, পথঘাট জঙ্গল সব চেনা লাগবে, মানুষজন কোনটা মানুষ কোনটা বন মানুষ ভাগ করা লাগবে তো। এই ভাগাভাগি এই বোঝাপড়ার একটা নাম আছে, এই চর্চার একটা নাম আছে। সেই নামটা হচ্ছে প্রাচ্যবিদ্যা, একটা নাম। এই যে আমরা যারা প্রাচ্য অঞ্চলে বাস করি, মানে পশ্চিম যখন প্রাচ্যকে উপনিবেশ করছে তখনকার জন্য উদাহরণটা বলতেছি আর কি। হ্যাঁ, তো পশ্চিম যখন প্রাচ্যকে শাসন করতেছে তখন এই প্রাচ্যকে সে জানতেছে, জানা ছাড়া রুল করা যায় না। তো জানতে গিয়ে যে শাস্ত্র তৈরি হলো তার নাম হচ্ছে ওরিয়েন্টাল স্টাডিজ। এই ওরিয়েন্টাল স্টাডিজ বা প্রাচ্যবিদ্যা, সেইটার মধ্য দিয়ে সে এই পূর্বকে বা প্রাচ্যকে নির্মাণ করছে একভাবে, অত্যন্ত ভুলভাল সমস্যাজনকভাবে। কিন্তু ওই যে সে প্রাচ্যকে নির্মাণ করছে, সেই নির্মাণটার মধ্যে যে ধরেন ওই যে একটা ঔপনিবেশিক এবং ওই এন্টারটেনমেন্টের বুঝ, ওইগুলো দিয়ে সে এই অঞ্চলকে স্টাডি করে। এই অঞ্চলের ভাষা, এই অঞ্চলের কালচার, এই অঞ্চলের জ্ঞান, এই অঞ্চলের সামাজিক সংস্কৃতি, সব কিছুকে সে ওইভাবে বোঝে, ব্যাখ্যা করে, সংজ্ঞায়িত করে।
এই যে করে এইটার নাম হচ্ছে প্রাচ্যবাদ। কেমন? তো এই প্রাচ্যবাদের মধ্যে কি আছে? প্রাচ্যবাদের মধ্যে ওই জিনিসগুলো আছে। কি সেটা? প্রাচ্যের মানুষরা হচ্ছে আবেগী, প্রাচ্যের মানুষরা হচ্ছে প্রকৃতির মতো, প্রাচ্যের মানুষরা হচ্ছে ওয়াইল্ড, প্রাচ্যের মানুষরা হচ্ছে কুসংস্কারে ভরা, প্রাচ্যের মানুষ হচ্ছে মিস্টিক। মিস্টিক শুনছেন আপনারা? মিস্টিক মানে হচ্ছে কি অতীন্দ্রিয়বাদী। প্রাচ্যের মানুষ হচ্ছে স্পিরিচুয়াল, প্রাচ্যের মানুষ হচ্ছে আরো এইসব আর কি। এই যে ডিফাইন করলো, এই ডিফিনেশনটাই আমরা ওদের কাছ থেকে শিখলাম। এইটা হচ্ছে প্রাচ্যবাদের পলিটিক্স। আমরা এর মধ্যে ঢুকলাম, এই যে প্রাচ্যবাদের মধ্যে আমরা ঢুকলাম, এতে কি ঘটলো? উপনিবেশ তার সামাজিক সাংস্কৃতিক কর্তৃত্বকে বহাল রাখতে সাহায্য করলো, এটা জ্ঞানগতভাবে, কালচারালি। আরেকটা হচ্ছে যে উপনিবেশ চলে গেল ঠিকই, মানে অর্থাৎ তার প্রত্যক্ষ শাসন চলে গেল, ব্রিটিশরা এখন আর লর্ড দিয়ে শাসন করে না, কিন্তু দুনিয়াটা তারা একটা নতুনভাবে ওই কলোনিয়াল একটা লেগেসি বহন করতে পারলো। ফলে দুনিয়া এখনো ওই ওরিয়েন্টালিস্ট মোডে চলে, প্রাচ্যবাদী মোডে চলে, মানে আমরা ওইটায় দীক্ষিত হয়ে পড়ছি। এবং এই দীক্ষার ফলে আমরা আমাদের তাহলে কলোনিয়াল ওই দৃষ্টিভঙ্গি সঙ্গে এই প্রাচ্য বিষয়ক জ্ঞান, এই যে জ্ঞানটা আবার আমরা ওদের কাছ থেকে পাইলাম। আমি আরো উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে ধরেন ভারতবর্ষে যখন শুমারি হয়, প্রথম গণশুমারি, আদমশুমারি ব্রিটিশরা করে, তখন একটা ঘটনা ঘটে যে এই অঞ্চলে মানুষকে কিভাবে বোঝা যায়। ধরেন গায়ের গড়ন, গায়ের রং, তাই না? আবার কি তাদের কালচার। তো কালচার কিভাবে বোঝা যায়? যেমন তাদের গান বাজনা, যেমন তাদের ধর্মবিশ্বাস, তাই না? এইবার আমি ধর্মবিশ্বাস খুঁজতে গেলাম ভারতবর্ষের মানুষের মধ্যে। এখন ধর্মবিশ্বাস খুঁজতে গিয়া আমি দেখতেছি যে কিছু মানুষ আছে মুসলমানদের মতো, কিছু মানুষ আছে খ্রিস্টানদের মতন। অনেক মানুষকে এইসব খোপে ফেলা যাচ্ছে না। যাচ্ছে কি? তাদেরকে আপনি কি করবেন? হ্যাঁ, ওদেরকে এইসব খোপে হান্দায় দেওয়া হলো। তুই হয় মুসলমান, নাই খ্রিস্টান, নাইলে হিন্দু, না ভারতীয় না। এখন এই প্রথম বৌদ্ধ একটা ধর্ম হয়ে উঠলো। উদাহরণটা বুঝে নেন, এই প্রথম বৌদ্ধ একটা ধর্ম হয়ে উঠলো। মানে তারা আব্রাহামিক, বুঝেন তো? ইব্রাহিম নবীর অনুসারীদের পরবর্তী যে প্রজন্মের মধ্যে যেসব ধর্ম আসছে, অর্থাৎ খ্রিস্টিয়ানিটি, ইহুদি ধর্ম, মুসলমান ধর্ম, এই ধর্মগুলোর অনুকরণ করে দুনিয়াকে ভাগ করা যায় তারা মনে করলো। ফলে সেই কোনো না কোনো ফর্মে ওইগুলোর মধ্যে তারা ভাগ করার চেষ্টা করলো। যেটা পড়তেছে না ওটাকেও কেন ওটা নাম দিয়ে দিল তারা, যে এটাও একটা ধর্ম। তখনই আসলে হিন্দু একটা ধর্ম হয়ে উঠলো, বৌদ্ধ একটা ধর্ম হয়ে উঠলো। আদিবাসীদের যে সোকল্ড এইসব ধর্ম টর্ম নাই, ওরা আর এক রকম বিশ্বাস, আর এক রকম জ্ঞানের জগতে বাস করে, তাদেরকে একটা ধর্মের মধ্যে ঢুকায় দেওয়া হলো। এটা একটা উদাহরণ। আমরা ওইভাবেই চিনতে দেখছেন, জিজ্ঞেস করবে তোর ধর্ম কি? মুসলমানও না, খ্রিস্টানও না। এই যে লালন নিয়ে আলাপটাই হয়। ইনাতুল আব্বাসী বলতেছে যে কদিন আগে ভিডিও দেখলাম যে এখনো পর্যন্ত বলতে পারো না লোকেরা যে লালন ফকির কোন ধর্মের লোক। তাহলে এদের কি জ্ঞান? বুঝছেন? এই জ্ঞানটাই হচ্ছে কলোনিয়াল জ্ঞান। এই জ্ঞানটাই হচ্ছে কলোনিয়াল জ্ঞান। কারণ সে কলোনিয়াল ধর্মের সংজ্ঞা নিয়ে এবার মানুষকে মাপতে পেরেছে। একটা উদাহরণ দিয়ে শেষ করলাম, কেমন? তাহলে প্রাচ্যবাদের চর্চার উদাহরণটা এগুলা। এবং আমরা এই প্রাচ্যবাদের মডেলে জগৎ চিন্তা করি, ও তো আধ্যাত্মিক লোক, এই যে এটা প্রকৃতি, এটা হচ্ছে যে এইসব আর কি। তো দুনিয়া জুড়ে এই যে উপনিবেশ এবং বর্ণবাদ মিলিত এবং প্রাচ্যবাদ মিলিত যে নতুন একটা সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক প্রক্রিয়া চলতেছে,
সেটা কিন্তু এখনো চলমান। উপনিবেশ, প্রত্যক্ষ উপনিবেশ চলে গেছে, কিন্তু যা যা আমি বললাম তাতে কি গেছে না আছে? কি পরিমাণ আছে মনে হয়? প্রায় পুরোটাই না? প্রায় পুরোটাই না? এইটার বাইরে কি আছে আমাকে দেখান, আমাদের সমাজের উদাহরণ দেখান। এই সবের বাইরে আর কি আছে আমি এতক্ষণ যা যা বললাম? কাউকে নামটা বললে পরেই দেখা যাচ্ছে যে মাথার ভিতরে ঘুরতে থাকে যে ওর ধর্মটা কি, ও কোন ধর্মের। জিজ্ঞেস করি যে হ্যাঁ হ্যাঁ, তো আমাকে আপনারা দেখান, একটা কিছু দেখান আমাদের সমাজের মধ্যে, মানে মেইন স্ট্রিম সমাজে, বাঙালি বেটা সমাজে, বাঙালি মুসলমান বেটা সমাজে দেখান, একটা কিছু দেখান যেটা এইসব দৃষ্টিভঙ্গি, এইসব বোঝার ধরন, এই রকম জ্ঞানতাত্ত্বিক কাঠামোর বাইরে থেকে মানুষ বোঝে। আমাকে একটা উদাহরণ দেখান। আমাদের আধুনিক শিক্ষা দীক্ষা, আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, আমাদের সংস্কৃতি চর্চার জগৎ, আমাদের অর্থনীতির মডেল, কোথাও দেখান যা এই সব ব্যাপারের বাইরে আছে। এবার আপনি বলতে পারেন, আমি আরো একটু উদাহরণ দিয়ে আসি। এই যে অর্থনীতি, এই অর্থনীতিটা কি অর্থনীতি, এবং এই অর্থনীতির প্রক্রিয়া আমরা ঢুকলাম কিভাবে? দেখেন আপনি কারা দুনিয়ার এখন গ্লোবাল লিডার ইকোনমির ক্ষেত্রে। এমনকি চায়না, যে চায়না, সেও মূলত পুঁজিবাদী অর্থনীতি করতেছে। আর এই পুঁজিবাদীর মডেলটা হাজির হয়েছে কিভাবে? উপনিবেশের প্রক্রিয়ার মধ্যে দিয়ে। ফলে দুনিয়ায় এমন কোনো ব্যবস্থা নাই, এমন কোনো চর্চা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা দুনিয়ার ডমিনেন্ট, যা ঔপনিবেশিকতা এবং বর্ণবাদের বাইরে আছে। এই যে রাষ্ট্র বলে যে জিনিসটা আমরা দেখি দুনিয়ায়, এই রাষ্ট্রগুলো মূলত ঔপনিবেশিক রাষ্ট্র, সকল রাষ্ট্র, খালি ইউরোপ না, দুনিয়ার সকল রাষ্ট্র মূলত ঔপনিবেশিক রাষ্ট্র। রাষ্ট্রের কনসেপ্ট, রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্রের আইন করার ধরন, রাষ্ট্রের মানে শাসন প্রণালী, সকল কিছু। আপনি খালি উদাহরণ নেন বাংলাদেশেরই, সবগুলো আইন ব্রিটিশ আইন। এমনকি নতুন আইন যেটা করে ওটা ব্রিটিশ মডেলে করে। মানে মানে মানুষ বিপজ্জনক, রাষ্ট্র আইন করবে মানুষকে বিপজ্জনক ধরে নিয়ে। এই কাজটা কে করছে বলেন? ঔপনিবেশ শাসন করছে এই জিনিস। মানুষকে শত্রু ধরে নিয়ে, মানুষকে বিপজ্জনক ধরে নিয়ে সে আইন শুরু করে, চিন্তা শুরু করে। এইভাবে যে রাষ্ট্র চলে সেটা ঔপনিবেশিক রাষ্ট্র, সেটা বর্ণবাদী রাষ্ট্র। মানে এটার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আন্দোলন, বুঝছি তো, হ্যাঁ, কিন্তু এট দ্য সেম টাইম ওই সময় তো আইনটাও প্রয়োজন হয়েছে। যে আপনি যখন একটা সমাজ রুল করতেছেন, সেই সমাজের মধ্যে কি মানুষের মুক্তির আকাঙ্ক্ষা নাই? এটা আরেকটা আলাপে যাব আমরা, সেই আলাপে আমি একটু পরে যাচ্ছিলাম আর কি। মানুষের মধ্যে কি মুক্তির আকাঙ্ক্ষা নাই? মানুষ ধরেন ধরেন ব্রিটিশ আসার আগে এখানে কি কি আন্দোলন হয়েছে? আপনাকে আমি 2-3টা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এখানে মুঘলরা তো আসছে, এখানে সুফিবাদ আসছে না, এখানে মহাযান ট্র্যাডিশন ছিলেন। মহাযান ছিলেন কারা কারা? মহাযান বুঝেন? মহাযান কি করছিল বলেন তো? হ্যাঁ, তারা কি করছিল বলেন তো? জাতপাত ভেঙ্গে, নারী পুরুষ ভেঙ্গে সবাইকে মুক্তিতে অধিকার দিছিল। এটা কি মানুষের মুক্তির সংগ্রাম না? এবার আপনাকে অন্য উদাহরণ দিচ্ছি। সুফিরা আসছে না, তারা কি করছে? জাতপাত ভেঙ্গে সবাইকে প্রেমের বার্তা দিচ্ছে। এটা কি মুক্তি সংগ্রাম না? এবার চৈতন্য দেখেন, কবির দেখেন, দাদু দেখেন, রজ্জব দেখেন, কাশ্মীরের নাম কি অর্ক, আমি নামটা ভুলে যাচ্ছি, লালদেদ, তাকে দেখেন। মানুষ কি মুক্তি জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম করতেছে না? তো এই সংগ্রামকে তো, এই সংগ্রাম একই সঙ্গে ইংরেজি শিক্ষিত বা ঔপনিবেশিক আধুনিকতায় শিক্ষিত রামমোহন, বিদ্যাসাগর, তারাও তো এইরকম মুক্তি সংগ্রামের মধ্যে কোনো না কোনো ভূমিকা রাখতে চাচ্ছেন। একই সঙ্গে ব্রিটিশ প্রথম রুলের ধরন, আপনারা এবার আরেকটা নাম শোনেন। ব্রিটিশ হচ্ছে প্রথম কলোনিয়াল রুলের ধরন যেখানে হেজিমনি বা সাংস্কৃতিক আধিপত্য এবং নেগোসিয়েশনের মধ্য দিয়ে রুল করা, তার একটা মডেল ছিল ব্রিটিশ শাসন। এইখানে মানুষের মুক্তি সংগ্রামকে সে এনগেজ করা শুরু করলো। রিফর্মটা আপনা আপনি ঘটে যায় নাই, এটা চ্যারিটি ছিল না। চ্যারিটি বুঝেন তো? এটা দয়ার দান ছিল না। মানুষ মুক্তি সংগ্রাম করতেছে, ব্রিটিশে সেটাকে এনগেজ করতেছে। এভাবে পাঠ করা যায় তো? প্রাচ্যবিদ্যাও তো ওরা আছে আবার।
আচ্ছা, তো এবার পাঠ করা যায় তো? আরও পাঠ হতে পারে, আমি একটা পাঠের উদাহরণ দিলাম। ফলে ব্রিটিশ দয়ার দান করে দিয়েছে, আমাদেরকে সভ্যতার স্তরে নিয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ওকে, তো আমরা আলোচনা ছোট করতে হবে তো। তো আমরা যেখানে ছিলাম তার মানে রাষ্ট্রগুলাও ঔপনিবেশিক বর্ণবাদী। এই যে রাষ্ট্র ক্ষুদ্র নিগোষ্ঠী বলে, এই সংজ্ঞা সে কোত্থেকে পাইছে বলেন আমাকে? কোত্থেকে পাইছে? কলোনিয়াল অ্যানথ্রোপোলজি, ঔপনিবেশিক নৃবিজ্ঞান, সেখান থেকে পাইছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী কার সাপেক্ষে? বড় সাপেক্ষে, মেজরিটির সাপেক্ষে। এই জিনিসটা কি? এইটা ভিত্তিক যে রাষ্ট্র হয় তার নাম কি? জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র কোত্থেকে হয়? জাতীয়তাবাদ থেকে। জাতীয়তাবাদ কি জিনিস? অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের একটা ঝুঁকিপূর্ণ দিক। অ্যান্টি কলোনিয়াল বা উপনিবেশবিরোধী সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের একটা কমিউনিটির সেন্স তৈরি হয়। সেই সেন্সের দুটো দিক থাকে, একটা হচ্ছে পরিচয়ের দিকে যাওয়ার, আর হচ্ছে আরও ব্যাপক মুক্তির দিকে যাওয়ার। পরিচয় ভিত্তিক মুক্তির আইডিয়ার নাম হচ্ছে জাতীয়তাবাদ, যে আমি বাঙালি, আমি নিপীড়িত, আমি স্বাধীন হয়ে আমার রাষ্ট্র বানাবো, তারপর আমি রুল করবো আমাকেই। এবার আমি অন্যকে, আমার চেয়ে যে ছোট তাকে আমি থাপ্পড় থুপুর দিয়ে, হ্যাঁ, থাপ্পড় থুপুর দিয়ে ভালো মানুষ সাজায় রাখবো। এই যে জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো হইল, এই রাষ্ট্রগুলোর শিক্ষাটা আসছে থেকে কলোনিয়াল রুল থেকে। আধুনিক সকল রাষ্ট্রেই কম আর বেশি এই কলোনিয়াল রুলের একটা, বলতে পারেন যে এক ধরনের এক্সটেনশন। অন্যদিক থেকে দেখেন যে কারণে সাইডের উদাহরণ দিই, যে কারণে ফ্রান্স ফানো এবং এম এ সেজার ফানো এই যে এটাকে বলছিল চোরাফাদ, জাতীয়তাবাদের চোরাফাদ। কি হয়? জাতীয়তাবাদীরা যখন রাষ্ট্র বানায় তার মধ্যে দিয়ে জাতি পরিচয়ের আন্ডারে সব কিছু ঢুকায় ফেলে এবং সবগুলোকে নাই হয়ে যায়। শ্রেণীর প্রশ্ন উধাও, লিঙ্গ প্রশ্ন উধাও, জাতি প্রশ্ন মানে অন্যান্য জাতির অধিকারের প্রশ্ন, মর্যাদা প্রশ্ন উধাও। এটা ফ্যাসিজম হয় তখন। আমি শেষ করি, ধামধাম ঢুকে পড়েন না। তাহলে এইটা একটা কি হয়, যে কোনো জাতীয়তাবাদী রাষ্ট্রগুলা মানুষের বাকি সকল সংগ্রামের দিককে চাপা দিয়ে মানে নৃশংসভাবে সেটাকে দমন করে। এইটাকে ফ্রান্স ফানো বলছিলেন যে চোরাফাদ, পিটফলস অফ ন্যাশনালিজম। আপনারা যখন ফানো পড়বেন, রেচেট অফ দি আর্থ বা জগতে লাঞ্ছিত, এইটা পাবেন। এই কারণে এম এ সেজার, ফানোর গুরু যিনি, উনি বলছিলেন যে উনি তো মার্তিনিক, এই অঞ্চলের মানে উপনিবেশবিরোধী সংগ্রামের নেতা তো উনি। তো ওনারা বলতেন, উনি ফ্রেঞ্চ কলোনির মধ্যে মানুষ, হ্যাঁ, ফ্রেঞ্চ কলোনির। ওনারা বলছেন যে ফ্রেঞ্চ যারা কলোনি, তাদের আসলে কর্তব্য হচ্ছে খালি নিজেদের স্বাধীন, মানে খালি না, নিজেদের একটা জাতিরাষ্ট্র বানানো নয়, ফ্রান্সকেই ডিকলোনাইজ করা। কথাটা বলেন না আগেই, কথাটা আগেই বলেন না, অনেক বড় কথা এটা। আমরা সারা দুনিয়া চিন্তা করলো যে নিজ নিজ রাষ্ট্র লাগবে। কোনো কোনো রাষ্ট্রে কোনো ওই যে প্রগতিশীল চরিত্র থাকতে পারে, কোনো কোনো রাষ্ট্রের ওয়েলফেয়ার চরিত্র থাকতে পারে, কোনো কোনো রাষ্ট্রের, যেমন বলিভিয়া, ভেনেজুয়েলা, মানে ইকুয়েডর বা আরও এরকম অনেক অনেক উদাহরণ হচ্ছে না, যে মাঝে মধ্যে হচ্ছে এরা তো এক ধরনের মুক্তিকামী রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকতেছে, বিপ্লবী ধরনের রাষ্ট্র বা ইত্যাদি ইত্যাদি। সেগুলো তো বটেই, তারা আসলে রাষ্ট্রীয় চরিত্র পাল্টাতে চাচ্ছে, কতটুকু পারছে না সেটা অন্য আলাপ। কিন্তু আধুনিক রাষ্ট্রের মূল চরিত্রটা হচ্ছে সে শোষণ, লুণ্ঠন এগুলা নিজে করবে বা ম্যানেজ করার দায়িত্ব পালন করবে। এই ফলে এই রাষ্ট্রগুলো মূলত ওই এম্পায়ারের ছায়ায়, সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে চলে, আমরা এরকম ছোট ছোট এম্পায়ার হব, এই ধান্দা নিয়ে গড়ে ওঠা রাষ্ট্র। হ্যাঁ, তো বা ওইগুলোর অভিজ্ঞতা, মানে ওই কল্পনা, ওই অভিজ্ঞতাগুলো এখানে ছায়া ফেলে রাখছে এখনো। ওকে, এখন আমরা এই আলাপটা শেষ করতে চাই। তাহলে আমরা এখন আমাদের আসতেছি, আমাকে শেষ করতে দেন একটা ফের, যে আমি প্রশ্ন তো নিবই, আমার কাজে তো প্রশ্ন নেওয়া, যে তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, মানে জগৎ জীবন বোঝা, নিজেকে বোঝা, এবং আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্র, আমাদের জনগোষ্ঠী এবং দুনিয়া, এমন কিছু কি আমরা দেখতে পাচ্ছি যেটা প্রধানভাবে এই সকল কিছুর মানে দৃষ্টিভঙ্গিগত, রাজনৈতিক,
জায়গা থেকে, সাংস্কৃতিক জায়গা থেকে, জ্ঞানগত জায়গা থেকে এই ঔপনিবেশিক বর্ণবাদী চিন্তা, জ্ঞান, ব্যবস্থা এইসবের বাইরে কিছু দেখা যাচ্ছে কি দুনিয়ায়? যাচ্ছে কি আসলে? ঠিক এই কারণেই আমাদের উপনিবেশায়ন দরকার। কারণ এই অবস্থাটায় দুনিয়ায় বর্ণবাদ রাখছে, পুঁজিবাদ রাখছে, পুরুষতন্ত্র রাখছে, আরো কি কি রাখছে, পরিচয় ফ্যাসিজম রাখছে, ফ্যাসিবাদ রাখছে, সকল কিছু বহাল রাখছে মূলত এই ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক 500 বছরের বিকাশের ইতিহাস, যা এখনো চলমান। দারিদ্র্য বলেন, একটা বিখ্যাত বই আছে, মানে পপুলার বইয়ের নাম বলতেছি আপনাদেরকে, আনপপুলার বই তো পড়বেনি, যে হাউ ইউরোপ আন্ডার ডেভেলপড আফ্রিকা। আফ্রিকাকে কিভাবে আন্ডার ডেভেলপড রাখে ইউরোপ। মানে এত শত বছর ধরে উপনিবেশের কাল এবং পোস্ট কলোনিয়াল যাকে বলে আর কি সেটা পরে বলবো, কি করে ঔপনিবেশিক মানে ইউরোপ আফ্রিকাকে গরিব বানায় রাখে, এই নিয়ে বই আছে। আমরা ভাবি পভার্টি মনে হয় আমাদের দোষ, দারিদ্র্য মনে হয় আমাদের দোষ, পথশিশু মনে হয় আমাদের দোষ। পথশিশু নিয়ে কে বলছে? পথশিশু মনে হয় আমাদের দোষ। সব কিছু কি আমাদের দোষ? নাকি আরো বড় ঘটনা এর জন্য দায়ী, যার নাম গত 500 বছরের একটা নতুন বিশ্ব অভিজ্ঞতা, যার নাম পুঁজিবাদ, উপনিবেশবাদ, বর্ণবাদ এবং পুঁজিবাদ? তা কি দায়ী নয়? এই যে পুঁজিবাদ আমরা দেখি, সেটার উৎপত্তি কিভাবে, বিকাশ কিভাবে, টিকে থাকে কিভাবে? দারিদ্র কি আল্লাহ পাঠায় দিছে মিরপুর এলাকায় যেন দারিদ্র হয়? এরকম তো না, এটা মানুষ বানাইছে। কিন্তু মানুষ বানালো কিভাবে? একটা বৈশ্বিক ঐতিহাসিক সামাজিক রাজনৈতিক প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়াটা গত 500-600 বছরের কি? উপনিবেশ, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ, পুঁজিবাদ। যে কারণে ক্ষুদ্রর সঙ্গে বৃহতের সম্পর্কটা বুঝতে হবে। কেমন? পথশিশুর সঙ্গে উপনিবেশের সম্পর্কটা বুঝতে হবে। এই কারণে অপুষ্টির সঙ্গে উপনিবেশের সম্পর্কটা বুঝতে হবে। দূষণের সঙ্গে সেটা সীসা দূষণ হোক, আর নদীতে পানি দূষণ হোক, আর কি দূষণের নাম বলেন, আরো যা কোনো দূষণ বাংলাদেশে ঘটতেছে, সকল দূষণের সঙ্গে এই ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদের সম্পর্ক আছে। এখানকার বড়লোকরা, এখানকার পুঁজিবাদীরা, এখানকার পুঁজিপতিরা, মালিক গোষ্ঠী, এই একটা ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদের স্থানীয় জোগালদার, ছোটখাটো ছোট তরফের লুণ্ঠনকারী। তারা এখানে দূষণটা করে মুনাফার জন্যে, আর এই মুনাফাটা তারা নিশ্চিত করে বৈশ্বিক ঔপনিবেশিক বর্ণবাদী সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত থেকে। আপনি এই পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেন, দূষণ নাই হয়ে যায় কালকেই। ফলে দূষণ যা একটু কচুরিপানা পরিষ্কার, কি বলে যে পুকুরটা পরিষ্কার করে আসি, প্লাস্টিক তুলে আসি, এটা যথেষ্ট নয়। প্লাস্টিক তুলে আসাটা হচ্ছে ডু গুডার্স। আর প্লাস্টিক কেন ওখানে ঢুকছে, এই প্রশ্ন করার নাম হচ্ছে বিপ্লবী কাজ। কেন তুরাগ নদীটা ধ্বংস হলো, কেন বংশী নদী শেষ, এর সঙ্গে এই স্থানীয় পুঁজিবাদের কি সম্পর্ক, এইটা বুঝতে পারার নাম হচ্ছে বিপ্লবী চিন্তা করা। বাকিটা হচ্ছে যে চ্যারিটি করা, ডু গুডার্স ফিলিং বোঝেন? একটা ভালো কিছু করলাম, খুব আত্মতৃপ্ত, কিন্তু আমি তলায় দেখলাম না কালকেই ওখানে আবার দূষণ হবে। আমি এমন কোনো ব্যবস্থা করলাম না, চিন্তা করলাম না যে এই দূষণটা হবে না, এই দেশে পথশিশুই ব্যাপারটা ঘটবে না। সেই প্রক্রিয়াটা হয় কিভাবে? অন্য কোনো রকম পুঁজিবাদের বাইরে অন্য কোনো রকম সমাজ চিন্তা করতে হবে আমাদের। এই কারণে ক্ষুদ্রের সঙ্গে বৃহতের সম্পর্কটা বুঝতে হবে। এটা ছাড়া কোনো ইয়ে হয় না, কি বলে যে আপনি বড় কোনো পরিবর্তন আশা করতে পারবেন না, বরং সমস্যার আপনি পুনরুৎপাদনে ভূমিকা রাখবেন। ওটা একটা উপরিকাঠামোগত পরিবর্তন। আর এই উপনিবেশের আন্দোলনটা গভীর থেকে
ভেতর থেকে এবং বাইরে থেকে একসঙ্গে একটা উপনিবেশিকতা, বর্ণবাদ, পুঁজিবাদ এগুলো থেকে মুক্তির সংগ্রামের নাম। এই আন্দোলনটা কোন জায়গা থেকে আলাদা? ওই 60 দশক থেকে, যে এতকাল যেভাবে, যেমন ধরেন জাতিরাষ্ট্রগুলা চাইতো ইউরোপের মডেলে নিজেদের রাষ্ট্র বানাইতে। এই যে সকাল বিকাল লস অ্যাঞ্জেলেস হতে চায় না বাংলাদেশের সবাই, বলে না আমরা সিঙ্গাপুর বানায় ফেলবো, আমরা লস অ্যাঞ্জেলেস বানায় ফেলবো, হাতির ঝিল আমাদের লস অ্যাঞ্জেলেস, এরকম বলতেছে না, লাস ভেগাস বানাবে, নিজের পক্ষে মালয়েশিয়া বানাবে। এই যে দেখার ভঙ্গিটা, এই দেখার ভঙ্গিতে কি হচ্ছে আসলে? এই দেখার ভঙ্গিতে মূলত একটা ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক সভ্যতাবাদী একটা বিশ্ব ব্যবস্থার পুনরুৎপাদন প্রকল্প। এর বাইরে আমাদের চিন্তা করতে পারতে হবে, এইটা আমরা বলতেছি। এইটা চলে কিভাবে? ওই যে গভীরভাবে জ্ঞানতাত্ত্বিকভাবে একটা জ্ঞানতাত্ত্বিক শাসন, একটা জ্ঞানতাত্ত্বিক প্রভাব, জ্ঞানতাত্ত্বিক আধিপত্য দুনিয়াতে বহাল আছে। একটু আগে আমরা বলছিলাম যে এনলাইটেনমেন্টের জ্ঞানের ধরন, ঔপনিবেশিক বিশ্ববিখ্যা, বর্ণবাদী বিশ্ববিখ্যা, ওইটা জগৎকে রুল করতেছে জ্ঞানের জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে, সংস্কৃতির জায়গা থেকে। এই যে জ্ঞানের জায়গা থেকে, সংস্কৃতির জায়গা থেকে, এইটাকে এবার একটা বড় আন্দোলনে পরিণত করার একটা উদ্যোগ নেওয়া হলো। দেশে দেশে বিপ্লবীরা, সংগ্রামীরা, কালচারাল অ্যাক্টিভিস্ট যদি আমি বলি না শব্দটা, এরা বলছে যে আমাদের এখন একটা এই ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতার যে ধরনটা আমরা দেখলাম, তার যে বিশ্ববিখ্যাত দেখলাম, এর থেকে মুক্তির আন্দোলনটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন পশ্চিমের পুঁজিবাদের মধ্যে শ্রমিক শ্রেণীর সংগ্রাম, নারীদের সংগ্রাম, আদিবাসীদের সংগ্রাম এবং উপনিবেশিত অঞ্চলগুলোতে বিশেষ করে যেখানে সেটেলার কলোনিয়ালিজম, তাদের মধ্যে তাদের নিজস্ব সংগ্রামের মধ্যে দিয়ে একটা নতুন রকম চিন্তার সমাহার হাজির হয়েছে দুনিয়ায়, যে আমাদের অন্তত এই মোডে আর চিন্তা করলে হবে না, আমাদের আরো ভিন্ন ভিন্ন মোডে চিন্তা করতে হবে। কেমন? একটা হচ্ছে যে ঔপনিবেশিক বর্ণবাদী বিশ্ববিখ্যাত থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের তাহলে যদি আমরা এইটা চিন্তা করি যে এই বাইনারিগুলো জগতে জুলুমটা বহাল রাখছে, এই যে নারী পুরুষ আলাদা, তার মধ্যে আবার পুরুষ শ্রেষ্ঠ, আবেগ আর যুক্তি জোর বিপরীত, তার মধ্যে আবার যুক্তিটা শ্রেষ্ঠ, এই যে বিভাজন করে, এই বিভাজন প্রথমত কাজ জগতে নাই। কেমন? এই বিভাজন জগতে নাই। জগতে নারী পুরুষের কোনো ফাইন লাইন নাই যে এই যে এখানে পার্থক্য হয়ে গেছে। বায়োলজিক্যালি নাই, কালচারালিও নাই, কিন্তু এই বাইনারিটা ওরা জোর করে বলতেছে যেটা আছে। বস্তু এবং ভাব আলাদা জিনিস। শুনছেন আপনারা? বস্তু এবং ভাব বিপরীত এবং আলাদা। বস্তু এবং ভাবের মধ্যে যে কোনো পার্থক্য নাই, এটা এখনকার নতুন বিজ্ঞানী এবং দার্শনিকরা খুব জোরালোভাবে হাজির করছে, যেটা আমাদের হয়তো পূর্বতন কোনো ট্রেডিশনে এইভাবে চিন্তা করা হইতো। সাধু জানে, আমাদের লালন ফকিরই তাই ভাবতো, যেখানে বস্তু এবং ভাবের মধ্যে কোনো জোর বিপরীত পার্থক্য নাই। আপনারা শুনছেন কথাটা শুনছেন, কিন্তু আমরা এতকাল বিজ্ঞান থেকে পড়ে আসছি যে বস্তু এবং ভাব একটা জোর বিপরীত ব্যাপার, কিন্তু এখন নতুন থিওরিস্ট, নতুন বিজ্ঞানী, তারা বলতেছে যে এটা আসলে বস্তু এবং ভাবের মধ্যে কোনো এরকম কোনো পার্থক্য রেখা নাই। এই একই রকম চিন্তা, একই রকম মানে কাছাকাছি ধরনের চিন্তা করতেন আমাদের প্রি কলোনিয়াল, খেয়াল করেন, মানে উপনিবেশের আগের কালের বহু রকম চিন্তক, দার্শনিক, সমাজবিজ্ঞানী, সাধক, তারা। উদাহরণস্বরূপ লালন ফকির। কেমন লাগলো শুনতে? ভালো প্রশ্ন। লালন কলোনির সময়ের মানুষ, কিন্তু লালন কতখানি কলোনিয়ালিস্ট মানুষ। খেয়াল করতে হবে কথাটা, যে আমরা কি বললাম, উপনিবেশ একটা দৃষ্টিভঙ্গির নাম, তাই না? খালি শাসন না, খালি সাদা ম্যাজিস্ট্রেট না। উপনিবেশ একটা জ্ঞানগত ব্যবস্থার নাম, দৃষ্টিভঙ্গির নাম, একটা জ্ঞানগত পদ্ধতির নাম। ওই যে এন্টারটেনমেন্টের ব্যাখ্যাগুলো দেখলেন না, এইগুলা যে ধারণ করে নাই, এইগুলো যে আমাদের পৌঁছায় নাই, এগুলো দ্বারা যে প্রভাবিত হয় নাই, সে
উপনিবেশের কালের মানুষ হইতে পারে, কিন্তু নন কলোনিয়াল বা অঔপনিবেশিক মানুষ হিসেবেও সে থাকতে পারে। মাত্রাগত পার্থক্যও হয়। ধরেন রবীন্দ্রনাথ একই সঙ্গে অ্যান্টি কলোনিয়াল, একই সঙ্গে আধুনিক। এইগুলো জটিল আলাপ। আমরা এই রুমের জন্য সবার জন্য সব আলাপ না, তো ফলে আমরা ছোট ছোট আলাপেই থাকবো আজকে। কেমন? একই সঙ্গে অ্যান্টি কলোনিয়াল, একই সঙ্গে আধুনিক মানুষ হওয়া সম্ভব। একই সঙ্গে উপনিবেশের কালে জন্মেও লালন ফকির অনাধুনিক, মানে বর্বর অর্থে নয় কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু বর্বর অর্থে বুঝি না, আমরা ওই প্রকল্পের বাইরে। এখন অনাধুনিক মানে নন আধুনিক, তিনি আধুনিক নন। তাহলে এখন আমরা যে আলাপে ছিলাম, যে তাহলে তার মানে হচ্ছে এমন দর্শন সম্ভব, এমন বিশ্ববিখ্যাত সম্ভব, এমন এমন চিন্তা পদ্ধতি সম্ভব যা এই জুলুম করা জ্ঞান ব্যবস্থার বাইরেও চিন্তা করতে পারে। উদাহরণস্বরূপ বলছি লালন ফকির। কেমন? এটা একটা উদাহরণ। আপনি এই ভূগোলে খুঁজতে যান, এই বঙ্গীয় বদ্বীপে খুঁজতে যান, এরকম শত 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 উদাহরণ পাবেন। দুনিয়া জুড়ে এরকম শত 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 লক্ষ কোটি উদাহরণ আছে। হ্যাঁ, তো এখন এই লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে যেখানে আমরা নতুন রকমভাবে চিন্তার অনেক অনুপ্রেরণা নিতে পারি, নতুন রকম সমাজ ব্যবস্থার উদাহরণ নিতে পারি। ধরেন বৈষ্ণব আন্দোলন, ধরেন সুফিদের চর্চা কি করছিল, এখন খেয়াল করেন। আপনাকে জিজ্ঞেস করেন যে তোমার ধর্ম কি, আপনাকে কি দিছে? প্রেম দিছে, আর কি দিছে? সেবা দিছে, রুটি দিছে, খিচুড়ি দিছে, পানি দিছে, বিছানা করে দিছে। ধর্ম জিজ্ঞেস করছিল? করে নাই তো। লিঙ্গ জিজ্ঞেস করছিল? এই তুই হিজড়া নাকি, তুই ঢুকিস না, এটা বলছিল? তার মানে এগুলো হচ্ছে সেই রকম চিন্তা যা ওই বাইনারি মোডে চিন্তা করলো না, ওই বর্ণবাদী মোডে চিন্তা করলো না। তার মানে বর্ণবাদী নয়, পুরুষতান্ত্রিক নয়, পুঁজিবাদী নয়, এর বাইরে অভিজ্ঞতা অলরেডি মানুষের বহু রকম আছে। আপনি সেগুলো থেকে ভালো জিনিসটা গ্রহণ করেন। আর আপনি নিবেন না কোনটা? ব্রাহ্মণ্যবাদ নিবেন না, মানে বর্ণাশ্রম প্রথা নিবেন না। আপনি কি নেবেন না? আশরাফি ভাব নিবেন না, আশরাফ আশরাফ আপনি ভাগ করবেন না। তার মানে কি? এবং এই চর্চাগুলো এখানে আছে। সুফিরা আশরাফ আশরাফ ভেঙে দিছে, বৈষ্ণবরা বর্ণাশ্রম প্রথা ভেঙে দিছে, লালন ফকিররা এই ধর্ম অধর্মের পদ্ধতি বোঝার পদ্ধতি ভেঙে দিছে। এই যে ঔপনিবেশিক বর্ণবাদী যে ধর্ম বোঝা, তার সম্পূর্ণ বাইরের জগতে ধর্মের বুঝ তারা নিয়ে হাজির আসছে। এগুলো আমাদের শিক্ষণীয়। একই সঙ্গে তারা জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম করছে। তার মানে যা যা সেই সব কালের খারাপ চর্চা, খারাপ উদাহরণ, খারাপ বা জুলুমকারী চর্চা, তার থেকে মুক্তির সংগ্রামটা আমাদের করতে হবে। আমরা ওইসব সময় থেকে, অভিজ্ঞতা থেকে নতুন সময়ের জন্যে ওই ভালো ভালো চর্চার উদাহরণগুলো আমরা নিব। একই সঙ্গে এই নতুন কালে যেসব মুক্তিকামী স্বপ্ন কল্পনা হাজির হচ্ছে, সেগুলো আমরা গ্রহণ করব, যা কিনা আমাদের এই ঔপনিবেশিকতার যে দুনিয়া এখন বহাল আছে, তার থেকে বাইরে নতুন একটা দুনিয়া রচনা করতে আমাদেরকে প্রতিনিয়ত রসদ সাপ্লাই করে যাবে। আসলে আমরা সবাই সেটা কোনো না কোনো মাত্রায় করি। উদাহরণ দিয়ে বলি, ধরেন সমগীত যা করে এটাই সেটা। ধরেন লালন ফকিরের ভক্তরা যা করে ওটাই সেটা। ধরেন ভাসানের ভক্তরা যা করে ওটাই সেটা। ধরেন আরো এরকম উদাহরণ খুঁজে নেন, আর আপনার উদাহরণ খুঁজে নেন। আসলে এটাই সেটা, কিন্তু এর সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত করতে হবে খুব সচেতনভাবে। সেই সচেতনভাবে কোন কাজগুলো যুক্ত করতে হবে তার আলাপে আসলে আমরা আজকে করতেছি। তার মধ্যে কি একটা হচ্ছে, যেমন ধরেন আমরা একটা প্রেমের আকাঙ্ক্ষা থেকে, সাম্যের আকাঙ্ক্ষা থেকে সমগীত করি, লোকায়ত করি, নিরিখ করি, বা এইটা সেটা নানান কিছু করি, বা লালন ভক্ত আছি বা ভাসানের ভক্ত আছি। কিন্তু একই সঙ্গে আমরা গত 500-600 বছরে যে নতুন একটা জ্ঞান, নতুন একটা কালচারের মধ্যে দিয়ে নতুন রকম মানুষও কিন্তু হয়ে উঠছি। মানে আমাদের মধ্যে এটা একটা কনসেপ্ট আছে, এটাও শুনে রাখেন যেহেতু আপনারা আরো পড়াশোনা, হাইব্রিডিটি। একজন তাত্ত্বিক আছেন, দার্শনিক আছেন, যার নাম হচ্ছে হোমি ভাবা। উনি এই যে উপনিবেশের মধ্যে যখন মানুষ জন্মায়, বড় হয়,
নতুন রকম অভিজ্ঞতা দিতে যায়, তখন তার চরিত্রের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে একটা নতুন গুণ যুক্ত হয়। কি সেটা? সেটা হচ্ছে যে একই সঙ্গে সে ধরনের কথা বলছি, সে হয়তো ইংলিশম্যান হওয়ার চেষ্টা করে কিন্তু অনেকে স্যুট টাই ইংলিশ, এই টার্মটা হচ্ছে ইংলিশ ব্রাউন ম্যান, মানে সরি ব্রাউন ইংলিশম্যান হওয়ার চেষ্টা অনেকে করে, তাই না? আবার অনেকে কলোনিয়াল রুলের বিরুদ্ধে ফাইট করে, অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল করতেছে, বিদ্রোহ করতেছে, অগ্নিযুগের বিপ্লবী। আমাদের নাম বলেন, আদিবাসীদের নাম বলেন। হ্যাঁ, সিধু কানু থেকে শুরু করে ফকরুল সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমির, সবই। এখন এই এত কিছুর মধ্যে দিয়ে আবার অনেকে ব্রিটিশ কলেজে পড়তেছে, ইংলিশ হিন্দু কলেজে পড়তেছে, ইংরেজি শিখতেছে, লন্ডন যাচ্ছে বা কলকাতায় পড়তেছে। আধুনিক ওই যে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক জ্ঞানের জগতের সঙ্গে তার এক্সপোজার হচ্ছে, লেনাদেনা হচ্ছে, বিনিময় হচ্ছে, মুখোমুখি হচ্ছে। এর মধ্য দিয়ে তার একটা নতুন রূপান্তর ঘটে। সে বিশুদ্ধ প্রিকলোনিয়াল, বিশুদ্ধ নন কলোনিয়াল থাকে না, কিছুটা কলোনিয়াল ট্রেনিং তার হয়ে যায়, কিছুটা তার মধ্যে কলোনিয়ালিস্ট মেন্টালিটি তৈরি হয়, কিছুটা কলোনিয়াল মানে প্রভুর আচরণে সে রপ্ত করে, আবার একই সঙ্গে সে রেজিস্ট্যান্সও করে আরেক ডাইমেনশনে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটার নাম উনি বলছেন হাইব্রিডিটি। এই হাইব্রিডিটির বহু রকম ফলাফল থাকে, যেমন সে নতুন স্ট্র্যাটেজি নিয়ে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল করতে পারে, এটাও যেমন দেয়। একই সঙ্গে একটা দিক থেকে সে আবার কলোনাইজারের হয়, এটাকে বলে মিমিক্রি, কলোনাইজারের সে অনুকরণ করতে থাকে। এই দুটো ঘটনায় ঘটে। তো এগুলোও আছে আমাদের মধ্যে। ফলে আমরা আসলে নতুন জটিল মানুষ, আমরা কখনোই সরল মানুষ ছিলাম না। এইখানে একটু সতর্ক করে বলি যে আদিম মানুষ, পাহাড়ের মানুষ সবাই সরল ছিল, এটা জঘন্য ফালতু রেসিস্ট কথা। এটা একমাত্র রেসিস্ট এই কথাটা বলতো, কলোনাইজার এই কথাটা বলতো। ওরা নাইভ, ওরা নেটিভ। এখনো শহরের মানুষরা গ্রামের মানুষকে বলে হ্যাঁ, এটা বর্ণবাদী কথা, এটা বর্ণবাদী কথা। আমরাও বলি যেসব মানুষরা শূন্য আবিষ্কার করছে, যেসব মানুষরা খাতা ছাড়া প্রজন্মের প্রজন্ম ধরে, খাতা ছাড়া, খেয়াল করেন, খাতা ছাড়া, ল্যাপটপ ছাড়া, কোনো কিছু ছাড়া, মানে হাজার হাজার বছর বলে একটা কথা আছে না, হাজার হাজার বছর ধরে বিশাল কৃষির জ্ঞান, বিশাল রিপ্রোডাক্টিভ হেলথের জ্ঞান, রিপ্রোডাক্টিভ হেলথ বোঝেন, প্রজনন স্বাস্থ্যের জ্ঞান, বিশাল গভীর ব্যাপক পশুপালনের জ্ঞান অর্জন করে, বহন করে, বিকশিত করে চলতেছে, তার নাকি জ্ঞান নাই, সে নাকি সরল। এইটা ভয়াবহ বর্ণবাদী আলাপ। এই আলাপ ঘূর্ণাক্ষরে প্রশ্রয় দেবেন না। ওকে, আমরা ছিলাম তো, তার মানে ফলে আমরা মানে উপনিষদরা সবাই সরল ছিলাম তা না, আমরাও জটিল মানুষ ছিলাম, কিন্তু এটা নতুন জটিলতা। এই নতুন জটিলতাটাকে আমরা আমাদের চরিত্রের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে, আমাদের জ্ঞানে, কালচারের প্র্যাকটিসে, কালচারের বোঝায়, সেটার রিফ্লেকশন দেখতে পাবো। ফলে জিনিসটা বেশ জটিল, জিনিসটা কোনো সরল অবস্থায় নাই যে ধাম করে পরশুদিন আমরা ডিকলোনিয়াল হব। এটা কোনো সহজ রুট নাই, এটা কোনো একরোখা রুট নাই। এটা এই মুহূর্তেই শুরু করতে হবে এমন একটা বহুমাত্রিক চিন্তা, চর্চা, অনুশীলনের কাজ। এবং এই কাজের মধ্যে দিয়ে আমাদের ঔপনিবেশিক বর্ণবাদী, পুরুষতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক যেসব বৈশিষ্ট্য আমরা অর্জন করছি, তা আমরা নানানভাবে, নানা মাত্রায় ছেড়ে যেতে থাকবো, ডিসমেন্টেল করব, ভেঙেও ফেলবো, ছেড়েও যাব, নতুন বিকাশও ঘটাতে থাকবো, একসঙ্গে সব চলবে। এবং এই প্রকল্পটা, মানে এই চর্চাটা বা এই যাত্রাটা নিষ্কণ্টক নয়, আরামদায়ক নয়, ঝামেলাবিহীন নয়। এটা কখনো কখনো রক্তাক্ত হতে পারে, কখনো কখনো ভয়াবহ জটিল এবং ভয়াবহ পরিশ্রমের হবে, সবসময়ই আরও বহু রকম চ্যালেঞ্জ থাকবে। ফলে এটা কোনো মানে ফুলু ব্যাপার না আর কি। এটা অত্যন্ত, এটাকে ফানো সিজারদের ভাষায় যে এটা একটা মানে মেসি এবং ব্লাডি হতে পারে, তার উদাহরণ দুনিয়ায় আছে। আমি আপনাকে 2-3টা উদাহরণ দিই ভাবার সুবিধার জন্যে। একটা উদাহরণ হচ্ছে
যারা চিন্তা করেন যে আচ্ছা কোনো উদাহরণ কি দিতে পারেন যারা রাজনৈতিকভাবে এই সংগ্রাম করতেছে, বা যাদের বিশ্ববিখ্যার মধ্যে, বিশ্ববিখ্যাতটা বোঝা যাচ্ছে, এটা আমি ব্যবহার করি, যেটা বাংলাদেশে কথাটা চালু না। বিশ্ববিখ্যা মানে জগৎ দৃষ্টি, ওয়ার্ল্ড ভিউ, আমি জগৎকে কীভাবে দেখি, যেমন আমার নিজেকে দেখাও থাকে আসলে। তো বিশ্ববিখ্যা, আত্মবিখ্যা, তো এই যে বিশ্ববিখ্যা কেমন তাদের, তো এরকম কয়েকটা উদাহরণ বলি আপনাদেরকে, ভাবতে সাহায্য হবে। ওগুলোই মডেল নয়, কিন্তু বলে রাখি বি উপনিবেশনের কোনো একটা মাত্র ফর্মুলা নাই, বি উপনিবেশনের একটা মাত্র কোনো ছক নাই, বি উপনিবেশন একটা মাত্র কোনো মডেলের দুনিয়া বানাতে চায় না, বি উপনিবেশন একটা কোনো পদ্ধতি নাই। কেমন? তার মানে এটা বহু জ্ঞান ব্যবস্থাগত, বহু চিন্তার, বহু পথের, বহু মতের, বহু চর্চার, বহুমাত্রিক সংগ্রামের একটা সামগ্রিক জার্নি, যেটা দুনিয়ার পোস্ট মডার্নিজমটা যুক্ত, মানে ওইটা না না বলতেছি, ওগুলা সাইডে রাখছি, পোস্ট কলোনিয়াল পরে বলবো। আমি আগে মূল কথাটা বলে ফেলি, সময় পেলে ওগুলো সাইডে বলবো, আমার মূল কথা শেষের দিকে। তো এখন তাহলে এইটা বহুমাত্রিক লড়াই, বহু দিকের, বহুজনের, বহুমাত্রিক, সারা দুনিয়াব্যাপী সেটা চলতেছে। এটা শুরু অপেক্ষা নাই, কিন্তু এটা চলতেছে, সেই শুরু হয়েছে 1492 থেকে, এখনো চলমান। কিন্তু এখন একটা নতুন একটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, যেটা মূলত এই ডিকলোনিয়াল বা উপনিবেশিক আন্দোলন। ডিকলোনিয়াল কেন? কারণ সে কলোনিয়াল যা বৈশিষ্ট্য তা থেকে এবার মুক্ত হতে চায় এইটা। তো সেই যে অর্থে ডি মানে ডিকলোনিয়াল মানে উপনিবেশিক, তো সেইখান থেকে এইটা। তো উদাহরণ হিসেবে কয়েকটা বলি, আপনারা ভাববেন এবং মানে আপনাদের ভাবতে সাহায্য হবে। একটা হচ্ছে, আপনারা শুনে থাকবেন মেক্সিকোটা দেশ আছে না, মেক্সিকো দেশের একটা প্রদেশ আছে, সে প্রদেশের নাম হচ্ছে চিয়াপাস। গুগল করলে পাবেন। সেই চিয়াপাস মূলত আদিবাসীদের একটা অঞ্চল। এই আদিবাসী অঞ্চলের মধ্যে মেক্সিকো রাষ্ট্র সরকার তারা ওই যে করতে যায়, রেল লাইন, খনি, ইন্ডাস্ট্রি, বুঝতে পারতেছেন, এগুলো করতে যায়। এইটার বিরুদ্ধে তারা একটা সশস্ত্র সংগ্রাম জারি রাখছে গত প্রায় 25-30 বছর ধরে, আরও বেশি হবে, মানে 80 সালের পর থেকে 85 বা 90 বা আমি ভুল বলছি সম্ভবত সালটা, মানে 20-25 বছর হয়ে গেছে এই একদম আর্মড রেজিস্ট্যান্স, সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ তারা করতেছে। কিসের বিরুদ্ধে? এই যে আপনারা শুনছেন না, নয়া উদারনীতিবাদ, মানে মার্কেটের হাতে সব ছেড়ে দাও, মানে বিদেশি কোম্পানি, স্থানীয় লুটের হাতে আপনারা সব ছেড়ে দেন, জমি জঙ্গল, পাহাড় পর্বত, নদী নালা, মানুষের শরীর, জ্ঞান, মাথা সব দিয়ে দাও ওদেরকে। এই হচ্ছে নয়া উদারনীতিবাদ। এই নয়া উদারনীতিবাদী ইন্টারভেনশন বা এক্সপানশনের বিরুদ্ধে তারা সংগ্রামটা করতেছে। তারা কি বলে দুনিয়া সম্পর্কে? তারা বলে যে এইরকম, এই যে একটা পুঁজিবাদ মেক্সিকো রাষ্ট্র চর্চা করতেছে দুনিয়ার সাম্রাজ্যবাদী ব্যবস্থার অংশ হিসেবে, সেইটার ভিত্তি হচ্ছে উপনিবেশ এবং বর্ণবাদ। এবং তারা অন্য একটা দুনিয়ার কল্পনা করে, যেটা এরকম একটা জাতিভিত্তিক রাষ্ট্র হয়ে যাওয়া নয়, যেটা পুরুষতান্ত্রিক হবে না, যেটা পুঁজিবাদী হবে না, যেটা কি বলা যে আপনার আধুনিকতার প্রকল্পের মধ্যে ঢুকবে না। আধুনিক হওয়া মানে শিকাগো হওয়া, প্যারিস হওয়া, এই প্রকল্পে ঢুকবে না। তারা একটা অন্যরকম সাম্যের কল্পনা চর্চা শুরু করছে অলরেডি। ইসরায়েলের এই প্রজেক্টটাকে সেটেলার কলোনিয়ালিজম বলে, কারণ তারা প্যালেস্টাইন জনগোষ্ঠীকে ওখানে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্রের এক্সপানশন চায়, ইহুদিদের বসতি চায়, জায়নিস্টদের বসতি চায়। এই কারণে এটা একটা সেটেলার কলোনিয়ালিস্ট প্রজেক্ট বা প্রজেক্ট। এইটার বিরুদ্ধে তারা রেজিস্ট্যান্সটা করতেছে, এবং তারা এই রেজিস্ট্যান্সটা করতেছে ওই জাতিরাষ্ট্র মডেলের চিন্তা থেকে নয়। তারা একটা বর্ণবাদ মুক্ত, পুরুষতন্ত্র মুক্ত, পুঁজিবাদ মুক্ত একটা প্যালেস্টাইনের স্বপ্ন দেখে। তাদের ইশতেহার পরে দেখেন তারা এই সংগ্রাম করতেছে।
এবং তারা এই যে ডিকলোনিয়াল আলাপ করতেছি না, প্যালেস্টাইন মুভমেন্টের একটা বিরাট অংশ এই ডিকলোনিয়াল মুভমেন্টের লোক। তাদের স্লোগান হচ্ছে ডিকলোনাইজ প্যালেস্টাইন। আমরা প্যালেস্টাইনের একটা অংশ রাখবো এক্সিবিশনে, আপনারা যখন আসবেন দেখবেন সেখানে যে ডিকলোনাইজ প্যালেস্টাইনের আলাপগুলা কি ওরা বলতেছে সেটা আপনারা দেখতে পাবেন। এরকম আমি দুইটা উদাহরণ দিলাম, মেক্সিকো, প্যালেস্টাইন। আর দুনিয়ার বহু প্রান্তে বহু অংশে এই ডিকলোনিয়াল দৃষ্টিভঙ্গি থেকে, উপনিবেশিক দৃষ্টিভঙ্গি থেকে সংগ্রাম রচিত হচ্ছে, রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম। আপনাকে আমি অন্য একটা পপুলার ধরনের উদাহরণ দিই। সাউথ আফ্রিকা, ওই দিন তোফাজ্জলদের বলতেছিলাম, সাউথ আফ্রিকায় একটা পার্টি আছে যে পার্টির নাম হচ্ছে সম্ভবত ইকোনমিক ফ্রিডম কোয়ালিশন বা কিছু একটা, যারা বলে যে আমরা ফানোনিয়ান পার্টি, মানে ফ্রান্স ফানোর যে অ্যান্টি কলোনিয়াল দৃষ্টিভঙ্গি, দর্শন, ডিকলোনিয়াল দর্শন, এইটা ভিত্তিক তাদের পার্টি। এরকম একটা বহু রকম উদাহরণ আছে দুনিয়ায় অলরেডি, সেটা মানে বহুমাত্রিক সংগ্রামের মধ্যে চলে আসছে। আর্টের আন্দোলনের মধ্যে এই ডিকলোনিয়াল তত্ত্ব গভীরভাবে ঢুকে পড়ছে, সিনেমায় ঢুকছে, পেইন্টিংয়ে ঢুকছে, মিউজিকে ঢুকছে, কবিতায় ঢুকছে। ফলে এমন কোনো ফর্ম নাই যেই ফর্মে এখন এই উপনিবেশিক আন্দোলনটা আসলে দুনিয়ায় আর ঢোকে নাই। ফলে এই সবের মধ্যে দিয়ে আসলে আমাদের সামনে দুনিয়া একটা নতুন রকম দুনিয়ার একটা স্বপ্ন, কল্পনা, চর্চার উদাহরণ, তার জ্ঞানতাত্ত্বিক ধরন, তার কি বলা যায় চিন্তাগত ধরন, তার সাংস্কৃতিক প্রবণতাগুলো কেমন হবে, সেগুলো পরিস্ফুট হয়ে উঠতেছে। আমাদের এই সম্মেলনীতে সেইগুলোর কিছুটা চিত্র আমরা হাজির করব, যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা আরও ভালোভাবে চিন্তা করতে পারি, বুঝতে পারি যে আমরা কিভাবে আমাদের এই দেশে যারা বাস করি, আমরা কিভাবে আমাদের জায়গা থেকে একটা উপনিবেশনের সংগ্রাম করব। আমাদের সংস্কৃতির, আমাদের রাজনীতির, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের একটা উপনিবেশিক রূপান্তর আমরা কিভাবে করব, সেই চিন্তার চর্চার একটা ছোট্ট অংশ হিসেবে হবে এই সম্মেলনে, যেটা আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। এখন আপনাদের প্রশ্নগুলো বলেন।